শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত বাংলা ভাষা বিষয়ক অন্তর্জাল অনুষ্ঠান এই জীবনের যত মধুর ভুলগুলি এর উদ্বোধনী পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাত পোহালেই অর্থাৎ কাল থেকেই শুরু হচ্ছে আমাদের মহান ভাষার মাস। মূলত এই উপলক্ষেই এবং সেই সঙ্গে আমাদের মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণের লক্ষ্যে আমরা এই বাংলা ভাষা বিষয়ক অন্তর্জাল অনুষ্ঠানটির আয়োজন করেছি। প্রথমেই বলে রাখি, এটি কোনো বিদ্যায়তনিক গুরুগম্ভীর শ্রেণীকক্ষের পাঠদানমূলক অনুষ্ঠান নয়। আমরা প্রায় প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের ক্ষেত্রে নানা রকম ভুল করেই থাকি, স্বাভাবিক কারণে, এবং এটা প্রায়শই নিরীহ ধরনের ভুল হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে বিব্রতকর হয়ে ওঠে এবং মোটের ওপর এক ধরনের মধুর রসে সিঞ্চিতই থাকে এই ভুলগুলি। সেই জন্যই আমরা এই শিরোনামটা ব্যবহার করেছি। আর এই ভুলগুলি করার পেছনে কারণ নানাবিধ, তবে মূলত আমরা অনেক সময় ইচ্ছে অনিচ্ছে, জেনে না জেনে, অভ্যাসে অনভ্যাসে, তবে মোটের ওপর এক ধরনের অসাবধানতা জনিত কারণেই এই ভুলগুলো আমরা করে থাকি। তো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মূলত আমাদেরকে সচেতন করে তোলা আমাদের এই ভুলগুলির ব্যাপারে, আমাদেরকে এই ভুলগুলোকে চিনতে সাহায্য করা এবং কি করে সেগুলি শোধরানো যেতে পারে তার কিছু সুলুক সন্ধান দেয়া। এর পেছনে যে কারণগুলো, যে নিয়মগুলো, যে ব্যাকরণ বা ভাষাতত্ত্বের ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও খানিকটা হদিশ দেওয়া। মোটের ওপর আমাদেরকে আরেকটু সচেতন করে তোলা, যেন আমরা বাংলা ভাষাটিকে আরেকটু সুন্দরভাবে আরেকটু শুদ্ধভাবে বলতে এবং বিশেষত লিখতে পারি। আর এর মাধ্যমেই আমরা যেন আমাদের বাংলা ভাষার, আমাদের প্রিয় ভাষাটির প্রচারে, প্রসারে, বিকাশে, উন্নয়নে যার যার ক্ষেত্র থেকে কিছুটা হলে ভূমিকা রাখতে পারি। আমার মনে হয় সেটাই হবে সবচাইতে বড় শ্রদ্ধাঞ্জলি আমাদের ভাষা শহীদদের প্রতি। তো এই অনুষ্ঠানে আমাদেরকে এই কাজে সহায়তা করার জন্য আমরা যে দুজনকে আজকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছি আমাদের মাঝখানে, ডক্টর রাজীব চক্রবর্তী এবং এহসানুল কবির। রাজীব কলকাতা থেকে এবং এহসান যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে। এরা দুজনেই স্ব ক্ষেত্রে পারঙ্গম এবং বিশেষজ্ঞ ব্যক্তি, বলাই বাহুল্য। এরা ভাষা, এরা দুজনেই আসলে কাকতালীয়ভাবে ভাষা প্রযুক্তিবিদ, ভাষা তাত্ত্বিক এবং ভাষা চিন্তকও বটে। কিন্তু সেটা তো একটা বড় কারণ বটেই তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, কিন্তু এর বাইরেও আরেকটি ব্যক্তিগত কারণ রয়েছে। সেটি হচ্ছে আমি নিজে এদের কাছে বহুল পরিমাণে ঋণী। আমি নিজে যে ভুলগুলো করে থাকি আমার যৎকিঞ্চিত লেখাজোকায়, এই দুজন সোৎসাহে সাগ্রহে আমার ভুলগুলো ধরিয়ে দেন, আমার ভুলগুলোকে শোধরাতে সাহায্য করেন এবং আমাকে আরেকটু শুদ্ধ করে তোলেন। তো তার যে উপকার আমি তাদের কাছ থেকে পেয়ে এসছি, আমার মনে হলো সেই উপকারটুকু একলা স্বার্থপরের মতো ভোগ না করে আরেকটু ব্যাপক পরিসরে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আরেকটু কার্যকর হবে। এবং এর ভিতর দিয়ে এই এই চর্চাটিকে যদি একটু প্রক্রিয়াবদ্ধ, আরেকটু সমন্বিত এবং একটি দূর লক্ষ্যাভিসারী করে তুলতে পারি, তাহলে আমার মনে হয় সেটা একটি স্থায়ী মূল্য হবে। এবং সেই লক্ষ্যেই মূলত এই অনুষ্ঠানমালার সূত্রপাত। আমি আমার সূচনা বক্তৃতায় এইটুকুই বলছি। এবার এই দুজনের কিছুটা প্রাতিষ্ঠানিক এবং পেশাগত পরিচয় তুলে ধরে আমি মঞ্চ ছেড়ে দেব, বাকিটুকু এরাই করবেন। আমি তখন ছাত্র হয়ে যাব, আমিও শিখবো, আমার মনের মধ্যে অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন আছে, সেগুলো করব। তবে আমি প্রথমে রাজীবের সম্পর্কে বলি। রাজীব জন্ম 74 সালে। সে কলকাতাবাসী আগেই বলেছে, কিন্তু তার পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল উভয় কুলেই এই বাংলাদেশেরই বাসিন্দা। রাজীব পড়াশোনা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান নিয়ে, সেখানকার স্নাতকোত্তর সে। তারপর সে চলে গিয়েছিল মহীশূরে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে, সেখানেও বছর 3 সে কাজ করে। তারপর ফিরে এসে কলকাতায় নেতাজি সুভাষ বসু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিদ্যায়তনিক সমন্বয়কের কাজ করে। এরপর চলে যায় বিশ্বভারতীতে, সেখানেও সে কিছুকাল অধ্যাপনা করে সেন্টার ফর এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ সেখানে।
আর ফাঁকে ফাঁকে সে তার পিএইচডি কাজ এগিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে সংস্কৃতি অধ্যয়নে সে তার পিএইচডিটি অর্জন করে। বর্তমানে সে কর্মরত আছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিষ্ঠান, সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি অ্যান্ড রিসার্চ। আর তার বাইরে সে লেখক, লেখালেখি করে, তার প্রচুর বিদ্যায়তনিক প্রবন্ধ রয়েছে, প্রায় শতাধিক, এবং এগুলো দেশে বিদেশে বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বাংলা একাডেমি থেকে যে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ নামে দুটো গ্রন্থ প্রকাশিত হয়েছে সম্প্রতি, সে তার সহযোগী সম্পাদকের কাজও করেছে। এর বাইরে সে শাস্ত্রীয় সঙ্গীতে কিছুটা দীক্ষা লাভ করেছে, মূলত ধ্রুপদী গিটার বাদনে, এবং নিজে সে একজন একনিষ্ঠ সঙ্গীত সংগ্রাহক এবং সংরক্ষক। রাজীব সম্পর্কে আপাতত এতটুকু। এহসান সম্পর্কে বলি, এহসান বাংলাদেশের ছেলে, চট্টগ্রামের এবং কক্সবাজারের সন্তান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে এবং স্নাতকোত্তর পেয়েছে 2008 সালে, যদিও তাদের শ্রেণীটি ছিল 2004 সালের। তার স্নাতকোত্তরের গবেষণায় সন্দর্ভটি ছিল প্রমোদ চৌধুরীর ছোট গল্পের আখ্যানতাত্ত্বিক বিশ্লেষণ ও মূল্যায়ন। এরপর সে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষাবিজ্ঞানী, প্রখ্যাত ভাষাবিজ্ঞানী মনসুর মুসার তত্ত্বাবধানে এমফিল গবেষণা করেছে। বাংলা ভাষার কম্পিউটারে প্রক্রিয়াকরণ, তার যে ভাষাতাত্ত্বিক সমস্যা, তার স্বরূপ সন্ধান নিয়ে। যদিও সে এটা শেষ করে উঠতে পারেনি, এক পর্যায়ে সে সেখান থেকে অস্ট্রেলিয়া অভিবাসী হয়ে যায় 2015 সাল থেকে। তবে সে তার এই ভাষা বিষয়ক চর্চা সেখানেও অব্যাহত রাখে এবং সে সেখানকার অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারপ্রেটার্স অ্যান্ড ট্রান্সলেটার্স, অজিট, তার একজন পূর্ণকালীন সদস্য। এছাড়া সেখানকার যে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অথরিটি ফর ট্রান্সলেটার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স, সংক্ষেপে নাটি, তার একজন প্রত্যয়িত সে অনুবাদক, এবং সে বর্তমানে সেই বিভাগে কাজ করছে, অনুবাদক এবং ভাষা ব্যাখ্যাকার হিসেবে। পাশাপাশি রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও সে ক্যারিয়ার মেন্টর হিসেবে কাজ করছে। দেশে থাকাকালীন সে বেশ কিছু পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। তার নিজস্ব পত্রিকা ছিল গুরুচণ্ডালী, এছাড়া বিশদ সংবাদ, সিন্দাবাদ, কথা, এই পত্রিকাগুলোর সঙ্গে সে সম্পাদনা কর্মে যুক্ত ছিল। তার ভাষা বিষয়ক বেশ কিছু প্রবন্ধ, ভাষা, ব্যাকরণ, যোগাযোগ মাধ্যম, চিহ্নবিদ্যা ইত্যাদি বিষয়ে বেশ কিছু প্রবন্ধ রয়েছে এবং বেশ কিছু গুরুগম্ভীর এবং সাহিত্যিক প্রবন্ধের অনুবাদও তিনি করেছেন। বর্তমানে তিনি মেলবোর্নে যুক্ত আছেন। মেলবোর্নে রাত 12টা বাজে এখন, তবু এই মধ্যরাতেই সে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছে, শুধুমাত্র বাংলা ভাষার প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা এবং অনুরাগ, তারই বহিঃপ্রকাশে। তো আমার সূচনা বক্তব্য আপাতত এখানেই শেষ। আমি মঞ্চ ছেড়ে দেব এই দুজনকে। আপনারা যারা যুক্ত হয়েছেন জুমে এবং যারা লাইভে দেখছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি যে অনুষ্ঠানের শেষ পর্বে, শেষ আধ ঘন্টা বা 40-45 মিনিট আমরা একটু প্রশ্নোত্তর পর্ব রেখেছি আপনাদের জন্য। আপনাদের মনে যা যা জিজ্ঞাসা, যা কৌতূহল, যা কিছু জানার ইচ্ছে, দয়া করে বলবেন। অনুষ্ঠান চলাকালীন যদি কিছু বলতে চান, চ্যাট বক্সে বা কমেন্টে লিখে বলবেন। আর ওই আলোচনা পর্বে একেবারে সশরীরে হাত তুলে আপনারা বক্তাদের কাছে আপনাদের প্রশ্ন উত্থাপন করবেন। কেননা আমরা মনে করি আপনাদের প্রশ্নগুলোই আমাদেরকে সাহায্য করবে আমাদের ভবিষ্যৎ পর্বগুলোকে বিন্যস্ত করতে, পরিকল্পনা করতে, এবং যত বেশি প্রশ্ন পাবো আমরা, যত বেশি জিজ্ঞাসা পাবো, তত বেশি আমি মনে করি আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ এবং সফল হয়ে উঠবে। আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ। ধন্যবাদ রাজীব এবং এহসানকে। আমি এবার রাজীবকে বলবো তার অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে, আর এর মধ্যে আমি শেয়ার স্ক্রিনের অনুমোদনটাও দিয়ে রাখছি। যখনই তোমরা প্রস্তুত হবে তোমাদের উপস্থাপনা শুরু করবে। ধন্যবাদ। আলম ভাইকে ধন্যবাদ দেওয়া কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তার কারণ আলম ভাই বাংলা ভাষা সংস্কৃতির রক্ষণাবেক্ষণে, তার চর্চা এবং পরিচর্যার প্রয়োজনে যেভাবে নিজের সময় উদ্যম ব্যয় করেন, এটা তার নিজেরই একটা দায় বলা যেতে পারে। কাজেই দায় যখন তাকে আর ধন্যবাদ দিই কি করে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা কথা উল্লেখ করার দরকার, আমার সঙ্গে এহসান আজকে রয়েছে এই পুরো ব্যাপারটার পরিকল্পনা এবং উপস্থাপনার দায়িত্বে।
কথা এখানে বলে রাখাটা নেহাতি জরুরি যে আজকের সভার যে যিনি মুখ্য উদ্যোক্তা আলম ভাই, এবং এই সভাতে আরেকজন উপস্থিত অধ্যাপক রফিকুম মুনির চৌধুরী, যাকে আমরা তিতাস ভাই বলি, এই দুজনের সঙ্গেই আমার পরিচয় ঘটিয়েছিল এহসান। আলম ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় 2011, তিতাস ভাইয়ের সঙ্গেও তাই। তো কাজেই এহসান এই ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে এসছে সেই 2011 সাল থেকে। এহসানকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না, কিন্তু আমার এই যে আজকের যে যাত্রা আমরা শুরু করলাম, এই যাত্রায় এহসান আমার সহযাত্রী শুধু নয়, সে আমার পরামর্শদাতাও বটে, সে আমার সহযোদ্ধাও বটে। 3 নম্বর কথা হচ্ছে 2021 সাল নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলা বাঙালির দিক জন্য। প্রথমত হচ্ছে 2021-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভাষার মাস, আর 2021 বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী। কাজেই 2021 অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা, বাঙালি এবং বাংলাদেশের পক্ষে। আমি বাংলাদেশের আক্ষরিক অর্থে বাংলাদেশের নাগরিক আমি নই, কিন্তু আমার জন্ম লুকিয়ে রয়েছে বাংলাদেশের মাটিতে। কাজেই বাংলাদেশের প্রতি যে দায়বদ্ধতা, টান আমি অনুভব করি, সেই থেকেই এই অনুষ্ঠানে আমার সামিল হওয়া। এর আগেও বিস্তারে আমরা 8টি পর্বে অনুষ্ঠান করেছি বাংলা গান নিয়ে, সেখানে আপনাদের নানা রকম ভাবে উৎপাত করেছি আমি। এবারে আমার সঙ্গে এহসান হাত মিলিয়েছে, কাজে উৎপাতের মাত্রা কিছুটা গম্ভীর হবে, এটা তো স্বাভাবিকই। পঞ্চম কথা হচ্ছে আলম ভাই আমার সম্পর্কে যা বললেন, এই কথা শুনে প্রমথনাথ বিশির একটি গল্পের কথা মনে পড়ে, হাতুড়ি। তো সেখানে গল্পের প্রেক্ষাপটটা এরকম যে হঠাৎ একটি রাজনৈতিক বক্তৃতার মঞ্চে প্রমথনাথ বিশিকে তুলে নিয়ে যাওয়া হয়, সরি প্রমথনাথ বিশি নন, বনফুল, তুলে নিয়ে যাওয়া হয়, এবং তিনি জানতেন না কি কারণে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে বলা হয় যে আপনাকে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলতে হবে, অতএব আমরা যা বলবো আপনি খালি সেই কথায় সায় দিয়ে যাবেন, আপনার আর কোনো কিছু বলার নেই। তো সেই ঘটনার শেষে বনফুল লিখছেন, আমি যে কি এবং কি নই সেই প্রথম জানলাম। তো আলম ভাই আমার সম্পর্কে যা যা বললেন, তাতে করে আমাকে আমার এই কথাটি বলতে ইচ্ছে করছে, আমি যে কি এবং কি নই সেটি এতদিনে জানলাম। যাই হোক, আর এরপরে যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা আজকে এই অনুষ্ঠানটা পরিকল্পনা করেছি একটু দীর্ঘ, আমাদের লক্ষ্যটা একটু সুদূর প্রসারী। এই অনুষ্ঠানটা অন্তত 7-8 পর্বে চলবে বলে আমরা আশা করছি, এবং এখানে আমরা বাংলা ভাষায় ব্যবহারের ক্ষেত্রে যে ধরনের ভুলভ্রান্তির সম্মুখীন হই বা যে ধরনের ভুলভ্রান্তি করে ফেলি আমরা, সেই ভুলভ্রান্তিগুলি নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে কথা দিলাম আপনাদের যে কোনো মতে আমরা ব্যাকরণের গভীর, জটিল, দুর্বোধ্য তত্ত্ব নিয়ে আলোচনা করব, যতখানি সম্ভব স্বাভাবিক, সহজ ভাষাতে, ব্যাকরণকে এড়িয়ে কিন্তু ব্যাকরণকে পেরিয়ে নয়। ব্যাকরণকে সঙ্গে নিয়েই হাঁটবো আমরা, কিন্তু ব্যাকরণকে এড়িয়ে যাব, ব্যাকরণিক পরিভাষা এড়িয়ে আমরা কথা বলবো ততখানি সম্ভব। আর আরেকটিও কথা বলে রাখা দরকার যে এই অনুষ্ঠানে যারা আছেন বা যারা ফেসবুকে আছেন, ফেসবুক লাইভ দেখছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা বিশেষজ্ঞ নই কেউ এখানে। আমিও আর 5 জন ভাষা ব্যবহারকারীর মতো একজন ভাষা ব্যবহারকারী, আমিও ভাষার প্রশ্নে বেশ কিছু জিনিসের উত্তর খুঁজে চলেছি আপনাদের মতোই। আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, আপনারা আমাদেরকে সেই প্রশ্ন করতে পারেন। এই আজকের অনুষ্ঠানের শেষে দেখবেন আমাদের বৈডাক ইমেল আইডি দেওয়া থাকবে, সেইখানে আপনারা মেল করতে পারেন। আমরা সব প্রশ্নের উত্তর জানি এমন দাবি করছি না, পৃথিবীতে কেউই এমন দাবি করতে পারেন না, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সংশয় থাকে, সেই প্রশ্ন সংশয় এর উত্তর দেওয়ার এইটুকু প্রতিশ্রুতি আমরা আপনাদের দিচ্ছি। কাজেই
সেইটুকু বলেই আমি আমার আজকের বক্তব্যটা শুরু করি। আচ্ছা, শুরুতে যদি এহসানকেও একটু সূচনা বক্তব্য একটু জাস্ট হ্যাঁ, বলতে নিশ্চয়ই, দাও নিশ্চয়ই, আরকি। হ্যাঁ? এহসানও যদি একটু নিশ্চয়ই। একটু প্রারম্ভিক একটু কথা বলতে আরকি। এই অনুষ্ঠান সম্পর্কে এখানে খালি পরিকল্পনা। একটি কথা বলে রাখি, হুম, সেটা হচ্ছে আজকের যে আহ, আহ, সার্বিক পরিকল্পনা করা হয়েছে তাতে আমি একটু বেশি কথা বলবো, কারণ বয়সের আহ, দোষে আমি এহসানের থেকে একটু এগিয়ে, সেই অ্যাডভান্টেজটা আমি নেবো আর কি। হুম, তো এহসান এখন যদি কিছু বলতে চাই নিশ্চয়ই হুম। এহসান বলো, তারপরে আমরা মূল কথায় যাব। হ্যাঁ, বয়স তো অবশ্যই একটা ব্যাপার। তার উপরে তো শিক্ষা-দীক্ষা, জ্ঞানে, গুণে সব দিক থেকেই তো রাজীব দা আমার চেয়ে এগিয়ে। ফলে আম আ ফলে আজকের অনুষ্ঠানের যে পরিকল্পনা, আজকের ১ম পর্বের যে পরিকল্পনা, এইটাও মূলত এখানে কথা বলার কথা রাজীব দারই বেশি। আমার খুবই সামান্য। আর আম আর আমরা পরবর্তী পর্বগুলোতে আম যখন আরো প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আম আরো উম আরো সূক্ষ্ম আলোচনায় যাব, আ তখন আমরা কে কতটা আম আ বলবো, তখন এটা আরো সুনির্দিষ্টভাবে ঠিক করা হবে। তবে আজকের ১ম পর্বে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো একটা ভূমিকার মতো দেওয়া আরকি। বাংলা ভাষার আম সার্বিক পরিস্থিতিটা কি? অ্যা বিশ্বের অন্যান্য ভাষাগুলোর সঙ্গে বাংলা ভাষা কি ধরনের সম্পর্কে কিভাবে জড়িয়ে আছে? তারপরে আম এ বাংলা ভাষায় নিয়ে আমাদের ভবিষ্যতে কি করণীয়? এই মুহূর্তে আমরা যেসব সমস্যায় পড়ছি, বিশেষত প্রযুক্তির সঙ্গে তার যে সম্পর্ক, তাই নিয়ে আমরা যেসব সমস্যায় নিয়মিত পড়ছি এবং সামনে আমাদের যে জিনিসগুলো নিয়ে কাজ করার আছে, আরো অনেকের অংশগ্রহণ করার আছে। আম তার সঙ্গে জুড়ে মূলত আম আমরা কি, কি ধরনের ভুল? যেহেতু আমাদের এই শিরোনাম হচ্ছে ভুল নিয়ে। ফলে কি ধরনের ভুল আমরা বেশি করে থাকি এবং রাজীব দা যেটা বললেন যে, আমরা প্রায়শই সংশয়ে পড়ি। এরকম জিনিসগুলো। আ তো আ আ আমরা মূলত এগুলো আ শুধু আম মোটা দাগে শিরোনামগুলো ১ টা ২ টো উদাহরণ হয়তো বলব। আরো গভীরের আলোচনা আমরা পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে করব এবং ১ম এই আলম ভাই যেটা বললেন যে, মূলত আসলে যারা এখানে অংশগ্রহণকারী আ তাদের আম আ সংশয় বা দ্বিধা বা প্রশ্ন অ্যা তার ভিত্তিতেই আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বগুলো সাজাতে। আ তো আমার মনে হয় যে রাজীব দা আ আ যদি বাকিটা এখন করেন ভালো হয় এখন। বেশ, আমি এই আজকের বক্তব্য বলার জন্য একটা উম, উপস্থাপনা তৈরি করেছি, সেইটি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আশা করি দেখা যাচ্ছে নিশ্চয়ই। কেউ একটু জানান। হ্যাঁ, যাচ্ছে রাজীব। বেশ, দেখতে পাচ্ছি। বেশ, হ্যাঁ। বেশ, বেশ। প্রথমে ভুল নিয়ে যেহেতু কথা, সেহেতু আমি শুরুই করি। আজকে আলম ভাই এহসানের যে পরিচয় দিলেন সেখানে একটি ভুল নিয়ে আমি কথা বলি আর কি। আহ, এহসানের এর গবেষণার বিষয় ছিল প্রমথ চৌধুরীকে নিয়ে, তাই তো? তো সেখানে আলম ভাই উচ্চারণ করলেন প্রমথ চৌধুরী। প্রমোদ চৌধুরী হ্যাঁ, হুম, আমিও খেয়াল করলাম এটা। নামটা হওয়া উচিত প্রমথ চৌধুরী। যাই হোক, এই ভুলকে আমরা মধুর ভুল হিসেবেই দেখি, যে কারণে এই এই শিরোনাম আমাদের এই অনুষ্ঠানে। এখানে একটু বলে রাখা দরকার যে এই জীবনের যত মধুর ভুলগুলি, এই শিরোনামটি আলম ভাই নিয়েছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটি আত্মজৈবনিক লেখা থেকে। কিন্তু শ্যামল গঙ্গোপাধ্যায় এই আহ, আহ, লাইনটি নিয়েছিলেন প্রেমেন্দ্র মিত্রের একটি গান থেকে, যে গানটি ১৯৪৩ সালে যোগাযোগ ছবির জন্য প্রেমেন্দ্র মিত্র লিখেছেন। বলে রাখা ভালো যে আজ আমরা এই অনুষ্ঠানটি ব্যাকরণের অনুষ্ঠান, ভুলভ্রান্তি নিয়ে কথা বলবো, কিন্তু গোমরা মুখে কথা বলবো না। আমরা অবশ্যই এর মধ্যে যথেষ্ট আহ, আনন্দ করার, ভালো লাগার এবং হাসি মশকরার সুযোগ থাকলে
সেগুলোকে আমরা ব্যবহার করব। আমরা মোটেই গোমরা মুখে কথা বলবো না। তাহলেই ভাষার বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়ে আরকি। তো শুরুই করি আমরা এই যে জীবনের মধুর ভুলগুলি যে সিনেমা থেকে নেওয়া, যে ছায়াছবি থেকে নেওয়া। সেই ছায়াছবির দেখুন একটি আ আ বুকলেট, পুস্তিকার অংশ আমি এখানে তুলে দিয়েছি। এই পুস্তিকাটি আমাকে পাঠিয়েছেন তরুণ চলচ্চিত্র গবেষক শ্রী আবির ভট্টাচার্য। তো সেই গানটি আমরা যদি একটু শুনে নিই প্রথমেই। ভাষার অনুষ্ঠান, একটু গান দিয়ে, গানকে তো বাদ রাখা যায় না ভাষা থেকে। ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে। তো সেই গানটি আমরা একটু শুনে নিই। এই জীবনের যত মধুর ভুলগুলি, এই জীবনের যত মধুর ভুলগুলি, ডালে ডালে ফোটায় যে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি, ডালে ডালে ফোটায় যে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি, এই জীবনের যত মধুর ভুলগুলি, এই জীবনের যত মধুর ভুলগুলি, রাখবে না সে, রাখবে না সে কিছুই গোপন রাখবে না, পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না, রাখবে না সে কিছুই গোপন রাখবে না, পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না, মনের যত বন্ধ দুয়ার দরাজ করে দেয় খুলি, মনের যত বন্ধ দুয়ার দরাজ করে দেয় খুলি, এই জীবনের যত মধুর ভুলগুলি, এই জীবনের যত মধুর ভুলগুলি। দেখুন এই গান লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র, সুর করেছিলেন কমল দাশগুপ্ত, আর গায়কের নাম রবীন মজুমদার। যোগাযোগ ছায়াছবি 1943 সাল। তো এই হচ্ছে আমাদের নামকরণের প্রাক ইতিহাস আর কি। এরপরে বলা দরকার আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, ভাষার প্রসঙ্গটা, সেইখানে ঢুকি। ভাষা আসলে আমাদের একটা সমষ্টিগত প্রচেষ্টার ফসল। মানুষ একা একা কথা বলে না। আপনারা জানেন যে ভাষা বলতে গেলে একটি যে কোনো ভাষা পৃথিবীতে বলতে গেলে অন্তত দুটি মানুষের প্রয়োজন হয়। একা একা মানুষ যে কথা বলে সেই কথাকে আমরা ভাষা বলি না তা নয়, কিন্তু সেই কথা ঠিক সকলের জন্য নয়। ভাষার মূল জায়গাটা হচ্ছে যোগাযোগ স্থাপন এক বা একাধিক মানুষের মধ্যে। এই যোগাযোগ স্থাপনের মধ্যে ভাষা হচ্ছে এক ধরনের কোড বা সংকেত। প্রতিটা ভাষাই কিন্তু আলাদা আলাদা কোড বা সংকেতের সমষ্টি। এখন তথ্যের আদান প্রদানই যেহেতু ভাষার মূল লক্ষ্য, সেই জন্য আমাদের প্রাথমিক শর্ত ভাষার সেটি হলো যে তথ্য আমরা আদান প্রদান করব, যে কোডের বা যে সংকেতের মাধ্যমে, এই সংকেতটা যেন দুপক্ষেরই, অর্থাৎ যে বলছে আর যাকে বলছে দুজনেরই যেন সেই সংকেতগুলি জানা থাকে। ফলে দুজনের মধ্যে এই যোগাযোগের দূরত্ব তৈরি যাতে না হয়। আমার কথা যাতে আপনি বুঝতে পারেন, আপনার কথা যাতে আমি বুঝতে পারি। তার জন্য দুজনেরই একটা শেয়ার্ড নলেজ দরকার। এইটাকে আমরা ভাষার ক্ষেত্রে বলে থাকি পারস্পরিক বোধগম্যতা, মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি। ধরুন কেন আমি হঠাৎ করে, আজকে আমি কলকাতায় আমার জন্ম, কলকাতার একজন মানুষ হঠাৎ করে চট্টগ্রামের বাংলা শুনে বুঝতে পারে না। দুটোই তো বাংলা ভাষার নিদর্শন, দুটি বাংলা ভাষার দুটো উপভাষা, কিন্তু বুঝতে পারে না কেন? এই পারস্পরিক বোধগম্যতা, মিউচুয়াল ইন্টেলিজিবিলিটির অভাব। অর্থাৎ আমার যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডার আমি যেভাবে উচ্চারণ করি, চট্টগ্রামের মানুষ সেভাবে করেন না। সেই জন্যই দরকার হয় এমন একটা মান বা স্ট্যান্ডার্ডের, যে স্ট্যান্ডার্ডটা সকলে জানবেন, যাতে করে কলকাতার লোকের চট্টগ্রামের মানুষকে যদি সঙ্গে যদি ভাষার ভাবের আদান প্রদান করতে হয়, তিনি সেই স্ট্যান্ডার্ড রূপটা তার ব্যবহার করবেন, যে রূপটা তিনিও জেনে থাকবেন। এটাই হচ্ছে ভাষার স্ট্যান্ডার্ডাইজেশন বা মান্যায়নের মূল লক্ষ্য।
ভাষার মূলত দুটি রূপ। একটি হচ্ছে তার মুখের ভাষা। মুখের ভাষাকে আমরা ভাষার প্রাথমিক রূপ বলি, কারণ আমরা বর্তমানকালেও যদি দেখি, জন্ম থেকে মানুষ কিন্তু প্রথমে শেখে এই মুখে কথা বলতে, সে লিখতে শেখে না। ভাষার যখন একদম আদিমকালে যখন ভাষা শুরু হয়েছিল, মানুষ ভাষা ব্যবহার করতে শুরু করেছিল, সেই মুখের কথা দিয়ে সে শুরু করেছিল। এই কারণে কথ্য ভাষাই হচ্ছে মানুষের ভাষার প্রাথমিক রূপ। সেই কথ্য ভাষার আবার দুরকম ভাগ আছে। একটা হচ্ছে সমষ্টিগত রূপ, যখন আপনি আপনার জনগোষ্ঠীর বা আপনার ভাষাগোষ্ঠীর সকলের সঙ্গে কথা বলছেন। আর ব্যক্তি বিশেষের ভাষা, অর্থাৎ প্রতিটা মানুষের কথা বলার নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা ধারা তৈরি হয়। সেগুলি নির্ভর করে অনেক কিছু বিষয়ের উপর। কিন্তু এগুলি হচ্ছে ভাষার বিভিন্ন রূপের কতগুলি জায়গা। আর লেখার ভাষার ক্ষেত্রে দেখুন, দু ধরনের সমস্যা আমাদের ক্ষেত্রে আমরা পড়ি। একটা হচ্ছে লিপিগত সমস্যা, আর একটা বানানগত সমস্যা। আমরা প্রথমেই যে কোনো ভাষা শিখতে গেলে লিপি মক্ষ করতে হয়। বাংলার লিপি ব্যবস্থা ইংরেজি লিপি ব্যবস্থা থেকে কঠিনতর বলে আমরা মনে করি। আবার বাংলার থেকে আরবি ভাষার লিপির পদ্ধতি আরো কঠিন। তো চাইনিজ বা জাপানিজের ক্ষেত্রে সে পদ্ধতি আরো জটিল। লিপি হচ্ছে লেখার ভাষার একটা দিক, আরেকটা হচ্ছে তার বানান। অর্থাৎ যে শব্দ, যে বাক্য আমরা মুখে বলি, তাকে আমরা কিভাবে লিপির মাধ্যমে প্রকাশ করব, তার স্ট্যান্ডার্ডাইজ রূপটা কি, তার মান্নায়িত রূপটা কি, সেইটা হচ্ছে আরেকটা দিক। এবারে দেখুন, এই স্লাইডের বাঁ দিকে আমরা কতগুলি বুলেট করে কতগুলি কথা লিখেছি। এইগুলি হচ্ছে যে এই যে সমষ্টিগত রূপ ভাষা বা ব্যক্তিবিশেষের ভাষা, এর মধ্যে যে ভিন্নতা তৈরি হয়, কেন তৈরি হয়, কেন এক ভাষার শব্দ ভান্ডার, এক ভাষার ধ্বনি সংগঠন অন্য ভাষার থেকে আলাদা। অর্থাৎ বাংলাতে ঠিক যে ধরনের ধ্বনি আমরা উচ্চারণ করে অভ্যস্ত, আরবিতে তার সঙ্গে বেশ কিছু পার্থক্য আছে, এমন ধ্বনি আছে বাংলাতে যে ধ্বনিগুলি নেই। অর্থাৎ তারা ওই ধরনের ধ্বনি উচ্চারণ করতে অভ্যস্ত। কেন অভ্যস্ত? তার জন্য কিছু নৃতাত্ত্বিক কারণও আছে। মানে মানে আমাদের মুখের গঠন তার একটা কারণ। সব সব ধরনের ধ্বনি আমরা সবাই উচ্চারণ করতে পারি না। আমার অভিজ্ঞতা আছে 2002 সালে আমি যখন কেন্দ্রীয় ভারতীয় ভাষা সংস্থানে কাজ করছি, সেই সময় মণিপুর থেকে একটি ছেলে আসে। তার ভাষা, ওখানকারই কোনো একটি ভাষার নামটি আমার এখন মনে নেই। তার নামটি অদ্ভুত, মানে এখনো সেই নামটি বললে আপনি বুঝতে পারবেন। ঋষু শিশু ঋষু, এই হচ্ছে তার নাম। বুঝতে পারলেন কি? আমরা খালি হিসু 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 বলতাম তাকে। হ্যাঁ, কিন্তু তার ওই এই গাটারাল সাউন্ড, গলার পেছন দিকে এক ধরনের রয়ের মতো ধ্বনি তারা উচ্চারণ করতে পারে, যেটা আমরা পারি না। এর জন্য কিছু নৃতাত্ত্বিক গঠন তার জন্য দায়ী। কিন্তু এরপরে আসছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোন প্রতিবেশে, কোন প্রাকৃতিক প্রতিবেশে একটি ভাষাগোষ্ঠীর মানুষ থাকে। আপনারা জানেন যে এস্কিমো ভাষা যারা বলেন বা এস্কিমোরা, তাদের যেহেতু বরফের মধ্যে বসবাস করেন, বরফ সংক্রান্ত তাদের নাকি 23 খানা শব্দ আছে। বাংলায় এটা আমরা কল্পনাই করতে পারি না, বাংলায় নেই, বাংলায় প্রয়োজনই নেই। বাংলার ভাষাগোষ্ঠীর কোথাও এই বরফের সঙ্গে এত দেখা হয় না। আমাদের জীবনযাপনে বরফের ভূমিকা নেই, যে কারণে এই ভৌগোলিক অবস্থান ভাষায় এই শব্দ ভান্ডার তৈরিতে বিশেষ অবদান রাখে। আপনারা যারা হরিশঙ্কর জলদাস, কদিন আগে হরিশঙ্কর দা এই বিস্তারের অনুষ্ঠানে এসেছিলেন, হরিশঙ্কর জলদাসের জলপুত্র বা জলদাসী পড়েছেন, দেখবেন যে যে জনগোষ্ঠীকে নিয়ে তিনি কথা বলেছেন, জেলে বা মাছ ধরা ধীবর জনগোষ্ঠী, আমি এর কথা বলছি তার কারণ আমি কাজ করেছি এই বিষয় নিয়ে আর কি। তো দেখবেন যে তাদের জীবনে জাল, মাছ এবং সেই সংক্রান্ত নানা কথা তাদের ভাষার মধ্যে কি পরিমাণ উঠে আসে বারবার, যেটা আমি একজন শহুরে মানুষ, আমার ভাষায় সেই প্রভাব নেই। অর্থাৎ ওই ভৌগোলিক অবস্থান একটা বড় জিনিস। তারপরও আরেকটা বড় জিনিস আছে, দেখুন নিচে লিখেছি পেশা। কোন ধরনের পেশার সঙ্গে মানুষ জড়িত। অর্থাৎ যারা আপনারা জানেন, যারা সেনাবাহিনীতে চাকরি করেন, তাদের কথার মধ্যে, তাদের কথার যে রেজিস্টার, যে ধরনের শব্দ তারা ব্যবহার করেন, যে বিষয়ে তারা আলোচনা করেন, সেটা অনেক সময় আলাদা হয়ে যায় অন্যান্য মানুষের থেকে। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসার একটা নিজস্ব রেজিস্টার থাকে। আপনারা যারা কলেজ স্ট্রিটে বই কিনতে এসেছেন, দেখবেন
অনেক দোকানে গেলে আপনি যখন বই কিনতে গিয়ে জিজ্ঞেস করেন যে কত ডিসকাউন্ট, কত ছাড়, কত, তখন ওরা নিজেদের মধ্যে একটা কথা বলে যে কত 200 না 300, মানে 20% না 30%। তো এইটি একটু আড়াল করার জন্য তারা ওইভাবে কথা বলে, ওই ধরনের একটা রেজিস্টার তাদের মধ্যে চালু আছে। তো পেশা এইভাবে ভাষার উপরে কিছুটা প্রভাব ফেলে। সংস্কৃতি, যে ধরনের সংস্কৃতির চর্চা আমরা করে থাকি, বাংলা গান বলুন, বাংলা থিয়েটার, বাংলা নাটক, এই এর সঙ্গে সম্পৃক্ত বা বাংলার যে পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক যে পরিকাঠামো, সেইটি কিন্তু ভাষার মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সমাজ ব্যবস্থা, যেমন ধরুন একটা ছোট উদাহরণ, ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার আমরা বলি একে মানে এই যে পারিবারিক যে সম্পর্কের যে শব্দগুলি, ধরুন মামা, মাসি, কাকা, বাবা, এই ধরনের যে শব্দগুলি, এই শব্দগুলি খুব গুরুত্বপূর্ণ জায়গা। বাঙালির ক্ষেত্রে বাঙালির মামা আছে, বড় মামা আছে, ছোট মামা আছে, মেজ মামা আছে, ফুল মামা আছে, নানা রকম মামা আছে, মাসি আছে, পিসি আছে, পিসে মশাই আছে, জেঠু আছে, কাকা আছে। এগুলি দেখবেন যে এদের প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্র কিন্তু কিন্তু আমাদের আলাদা। অর্থাৎ মামার কাছে যে আবদার চলে, জেঠুর কাছে সে আবদার চলে না। ভাষাতে তার প্রভাবগুলি কিন্তু রয়েছে। এই যে বিভিন্ন শব্দগুলি, এগুলো শুধু শব্দ মাত্র নয়, এ আমাদের জীবন যাপনের, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের প্রমাণ বা প্রকাশ এগুলির মধ্য দিয়ে ঘটে। ইংরেজিতে আঙ্কেল বললে সবটা বোঝা যায় না, কিন্তু তাদের কি তাদের মতো করে সংগঠনই আছে, কিন্তু সেটা আমাদের থেকে আলাদা। ভাষার ক্ষেত্রে এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ। ধর্ম বিশ্বাস আমরা জানি যে ধর্ম মানুষের ভাষার উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। সেটি তো বাংলার ক্ষেত্রে যেমন হিন্দু এবং মুসলিম ধর্মের মানুষদের মধ্যে একটা ভাষার গত বিভেদ তৈরি করার একটা সচেতন প্রয়াস নানা সময়ে চলেছে। শিক্ষার বিস্তার, সেটা অবশ্যই ভাষার ক্ষেত্রে, ভাষার পরিশীলনের ক্ষেত্রে কাজ করে। অন্যান্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে পারস্পরিক বিনিময়, এই যে বাংলা ভাষায় নতুন ভাষার বা অন্য ভাষার শব্দ আসছে, ইংরেজি ভাষার, স্প্যানিশ, জার্মান, জাপানিজ, চাইনিজ, নানা ভাষার শব্দ আসছে, এগুলি কিন্তু এই ভাষার সাংস্কৃতিক বিনিময় বা ভাষাগত বিনিময়। সেই বিনিময় নানা কারণে ঘটে, কখনো যুদ্ধের কারণে ঘটে, কখনো ব্যবসার কারণে ঘটে, কখনো রাজনৈতিক কারণে ঘটে। এগুলি ঘটতেই থাকে এবং সেগুলি কিন্তু ভাষাকে প্রভাবিত করে। আমি সেখানে বলবো না ভাষার উন্নতি হয় বা অবনতি হয়, সে কথা বলবো না, কিন্তু এগুলি প্রভাবিত করে নানাভাবে। এখন একটা আমাদের এখন সংশয় তৈরি হয়, একটা ভয় তৈরি হয়েছে যে বাংলা ভাষা কি ইংরেজির কাছে হারিয়ে যাবে, কারণ ইংরেজির শব্দ বারবার আমরা ব্যবহার করছি নানাভাবে। ভাষার মধ্যে শব্দ অন্য ভাষার ঢুকবেই, তাতে করে ভাষা হারিয়ে যায় না। হারিয়ে যায় অন্য কারণে, যখন যখন মানুষ ভাষাটা শেখে না নতুন করে, তার রাজনৈতিক, শিক্ষার জায়গায় বা অর্থনৈতিকভাবে একটা ভাষা যখন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, তখনই ভাষা আহ, নষ্ট হয়ে যায় বা ভাষা মৃত্যুর দিকে এগিয়ে যায়। বাংলা ভাষার সেই অবস্থা নয় বর্তমানে। সারা পৃথিবীতে বাংলা ভাষা ষষ্ঠ বা সপ্তম এরকম একটা অবস্থানে আছে, ঠিক করে বলা মুশকিল ঠিক কোন অবস্থানে, কিন্তু ষষ্ঠ সপ্তম যাই হোক, 30 কোটির কাছাকাছি মানুষ, আশেপাশে একটা সংখ্যা মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষা ব্যবহার করেন। এই ভাষা মৃত্যুর দিকে ঢলে পড়বে এমন সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। আর ভাষার ক্ষেত্রে ইতিহাস এবং তার ঐতিহ্যের চর্চা, তার প্রভাব, এগুলিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভিন্ন বিষয়গুলি নিয়ে ভাষার নানা দিক তৈরি হয়ে ওঠে। এখানে কতগুলি বিভিন্ন ভাষার লিপির চিত্র দেখিয়েছি, যে কিভাবে ভাষার একটা গুরুত্বপূর্ণ অংশ তো তার লিপি। বাংলা লিপির গঠন বা তার বিবর্তন একভাবে হয়েছে। দেখুন, প্রথম ওই আলতামিরার থেকে শুরু করে কিউনিফর্ম লিপি, হায়ারোগ্লিফিক, নানা কিছু উদাহরণ তো আমরা পেয়েছি। এই যে লিপির বিবর্তন, এটাও ভাষার বিবর্তন একটা গুরুত্বপূর্ণ অংশ, বাংলার ক্ষেত্রেও তাই। এগুলি নির্ভর করে কোন ধরনের মেটেরিয়ালের উপর, কোন ধরনের জিনিসের উপরে কি দিয়ে লেখা হচ্ছে তার উপরে, এবং কোথায় কি ধরনের জিনিস পাওয়া যায়। এগুলিও ভাষার
লিপি বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আলম ভাই কিছু বলবেন? হ্যাঁ, না আমার মনে হয় চ্যাট বক্সে ছোট্ট একটা মন্তব্য এসছে। আমার মনে হয় এটা যদি এখন আমরা একটু আলোচনা করে ফেলি তাহলে হয়তো একটু বৈচিত্র্য আসবে। একজনে লিখেছে যে তুমি যে স্লাইডে লিখেছো ব্যবহারিক ব হ্যাঁ, জফলা আকার, আরেকজনে বলেছে হ্যাঁ, যে ওটা ব্যবহারিক হবে না, ব্যবহারিক হবে, আকারটা হবে না। হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়টাকে যদি একটু এখনই তুমি একটু বলে দিতে পারতে আসলে কোনটা হবে হ্যাঁ, কোনটা হবে না, আমি কেন হবে না, কেন আলম হবে, ভাই, সংক্ষেপে ছোট্ট করে। ঠিক, আলম ভাই, এটা আমি ওখানেও লিখে দিছি চ্যাট হুম হুম। বক্সে। না তাহলে সবাই একটু, হ্যাঁ সবাই একটু দেখলো হ্যাঁ, তাহলে আর না, কি। হ্যাঁ এটা এটা বলি। হলো হ্যাঁ এটা যে হুম আহ, হুম ইক যখন যুক্ত হয় পরিবার থেকে, যে কারণে পারিবারিক হয়, হুম হুম তখন এই প্রথম যে স্বর হুম এটার বৃদ্ধি ঘটে। হুম হুম তাহলে অ অ থাকলে সেটা আ হয়, এ হুম থাকলে ওই হয়। যেমন হুম রেখা থেকে রৈখিক, হুম 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 একই নিয়মে হুম হুম ব্যবহার থেকে ব্যবহারিক, তাহলে ব এর সঙ্গে যে অটা ছিল হুম হুম সেটা দীর্ঘ হয়ে আ হয়ে গেল, হুম হুম। ব্যবহারিক হয়ে গেল আর কি। এই নিয়মে এটা লেখা চলে। না চলে কেন, মানে আমার কথা জিজ্ঞাসা হচ্ছে নাকি এটাই লেখা উচিত, এটা যদি শুদ্ধ এইটাই তো লেখা উচিত, তাহলে চলে শব্দটা আসছে কেন, বা ব্যবহারিক লিখছি বা কেন আমরা আকার ছাড়া, এটা কি কেউ একটু বলতে পারবে এই সুযোগে? হ্যাঁ, আমি একটু বলার রাজীব চেষ্টা দা করি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা হচ্ছে আমি ইচ্ছে করে এই বানানটাই লিখেছি। আমি হুম জানি হুম যে এই বানান নিয়ে প্রশ্ন উঠবে। হুম হুম একটু আগেই আমরা যখন এই অনুষ্ঠানে আসার আগে এহসানের সঙ্গে আমি কথা বলছিলাম, এহসান আমাকে একই প্রশ্ন করেছিলেন হুম। যে কেন এটা লিখেছেন। হ্যাঁ, এই প্রশ্নটা করেছে মহসিন নামে চট্টগ্রাম থেকে, সেও হ্যাঁ, বাংলারই শিক্ষক, এসানদের বন্ধু হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মহসিন হুম ভূঁইয়া হুম তিনি করেছেন। খুবই সঙ্গত প্রশ্ন। হুম কারণ আমাদের একটা ধারণা আছে বয়জফলা আকার দিয়ে ব্যবহারিক লিখলে সেই ব্যবহারিক একটু কম ব্যবহারিক হয় বা ভুল হয়। কিন্তু এটা ব্যাকরণগত দিক থেকে এর মধ্যে কোনো ভুল নেই। হুম পরিবারযুক্ত স্নিগ্ধ যদি পারিবারিক হতে পারে, ব্যবহারযুক্ত স্নিগ্ধ ব্যবহারিক হবে না কেন? হুম হওয়ার না হওয়ার কোনো কারণ নেই। হুম হুম কিন্তু হুম হুম এইটা নিয়ে সম্ভবত প্রবোধচন্দ্র সেন বা কেউ একজন বা কেউ, আমার এখনই ঠিক মনে পড়ছে না, তারা আপত্তি তুলেছিলেন যে না এইটাকে পাল্টানো যাবে না। এটা সংস্কৃতে কিন্তু দুটো বানানই আছে, আচ্ছা হুম হুম। সংস্কৃতে দুটি বানানই আছে, ঠিক আছে? আহ, তারা আপত্তি তোলার ফলে বা কোনো একটা গোষ্ঠী, আমার এখনই মনে নেই, আমি কিন্তু পরের দিন কিন্তু বলেছি। আমার প্রশ্ন যে দুটো বানান থাকে কেন, কেন থাকতে হচ্ছে, কেন একটি নয় কেন শুধু? হুম আহ, এটার নানা কারণ হুম আছে। হুম হুম যে আহ, আহ, মানে ধরুন এই যে আমাদের বানান আছে না যে রচনাবলী বানান রস্বই হবে না দীর্ঘই হবে। হুম হুম হ্যাঁ, আবলি বানানটা রস্বই দিয়েও লেখা হতো, দীর্ঘই দিয়েও লেখা হতো। সংস্কৃতে হুম, আহ, অনেক বানানই এরকম আছে যাদের এরকম বিকল্প বানান আছে। হ্যাঁ হ্যাঁ। আছে। এবার যদি জিজ্ঞেস করেন কেন আছে, এটার উত্তর সবসময় দেওয়া সম্ভব নয়। না কারণ সেটা এটা নয় ঐতিহাসিক। সেটা না হয় বোঝা গেল, কিন্তু এই ক্ষেত্রে বিশেষ এই ক্ষেত্রে তো একটা নিয়ম মেনে বানানটা তৈরি হচ্ছে, এটা তো একটা তৈরি হওয়া বানান, ব্যবহার থেকে তৈরি হচ্ছে একটা নিয়ম মেনে, ফলে নিশ্চয়ই। তার একটাই থাকা উচিত যে ব্যবহারিক হওয়া উচিত। হ্যাঁ না, স্নিক তাহলে কি? প্রত্যয় যোগে, স্নিক প্রত্যয় যোগে ব্যবহারিক জাফলা হতে পারে, জাফলা আকার হতে পারে, হুম আবার আকার ছাড়াও হতে পারে। এই আচ্ছা দুটো সম্ভাবনাই আছে। আচ্ছা ওকে ব্যাকরণগত ভাবেই আছে, গঠনগত ভাবেই আছে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে ওকে হুম এটা কোনোটাই ভুল নয় কিন্তু। হুম 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 দুটোর কোনোটাই ভুল নয়। হুম হুম হ্যাঁ, যাই হোক, হুম, ঠিক কার কারণে এই জফলা আকারটা বাংলায় লেখা হতো না এতদিন, হ্যাঁ সেইটি তার উত্তর আমি দেব। হ্যাঁ হ্যাঁ এখনই মনে পড়ছে না আমার। এটা এটা বিশেষ এক গোষ্ঠীর আহ, আহ, বিরোধিতায় এটা হ্যাঁ। সম্ভব হয়। তাহলে এখন আমাদের অবস্থান কি হওয়া উচিত, যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে ব্যবহারিক যখন আকার ছাড়া, সেটাই চালিয়ে যাওয়াটাই তো উচিত। হ্যাঁ সবাই যদি লিখছে নাকি, এখানে একটা হ্যাঁ, চালিয়ে আমাদের যাওয়া। নৈতিক অবস্থানটা কি আসলে হওয়া উচিত আমাদের? এই বিষয়ে মানে আমি বলি ভাষা বিজ্ঞানের ছাত্র হিসেবে এইখানে নৈতিক অবস্থানে হ্যাঁ বা না এই দুই উত্তর দেওয়া খুব মুশকিল। আচ্ছা তার কারণ ব্যাকরণগতভাবে দুটোই যদি সম্ভাবনাময় হয়, দুটোই যদি ঠিক হয়, হুম 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 নৈতিকতার প্রশ্নে আপনি কার পাশে থাকবেন? না মানে দ্বিধা দ্বন্দ্ব বা ভ্রান্তি এড়ানোর জন্য একটি রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, বিকল্প হিসেবে আরেকটি না হয়তো অবশ্যই ভালো, ব্যবহার করলো। অবশ্যই হ্যাঁ ভালো হয়। হ্যাঁ সেই হ্যাঁ ক্ষেত্রে বলবো বরঞ্চ জফলা আকার দিয়ে লেখাটাই সব থেকে ভালো। কারণ তাহলে আর কোনো বিকল্প মানে দ্বিধা থাকে না। কারণ হুম যেখানে যেখানে স্নিগ্ধ প্রত্যয় হচ্ছে আকার দিয়েই তারা লিখছে হুম হুম বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ শুধুমাত্র ব্যবহারের ক্ষেত্রে এই এই ঘটনাটি বিকল্পটাকে, ঘটেছে। হ্যাঁ হ্যাঁ যেটা ঠিক কাজে আছে। হুম ব্যবহারিক শব্দটাই একটি বিকল্প শব্দ। হুম আমি হুম বলবো আকার ছাড়া যে শব্দ আমরা তাকে আকার দিতে পারি একটা, নিরাকার আর রাখবো না। হুম, আচ্ছা
ঠিক আছে, আশা করি মহসিন বুঝতে এটা পেরেছে। হচ্ছে আমাদের হুম, হুম। এই নিয়ে তর্ক চলতে পারে। না, এই এটা এই তর্কগুলো নিয়ে এক ধরনের একটা ব্যবহারিক সুরাহা আমরা করতে চাই, একটা অবস্থান আমরা নিতে চাই একদমই আর তাই, কি। হ্যাঁ, হ্যাঁ, যেন একদমই তাই, হ্যাঁ, সেই। একদমই। হুম, হুম। ওকে। তো যাই হোক, তো এই লিপির প্রসঙ্গটা বলছিলাম, এই যে বানানের ক্ষেত্রে এই লিপির প্রসঙ্গটা খুব বড় হয়ে ওঠে আর কি। কিভাবে লিখবো, কেমন ভাবে লিখবো, কি লিখবো, কতখানি লিখবো। তো সেই প্রশ্নে আমরা বলি যে বাংলা ভাষার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বাংলায় এই বর্ণমালা ব্যবহার করে একাধিক ভাষা লেখা হয়। বাংলা, সংস্কৃত, মণিপুরী, অসমিয়া, সাঁওতালি এবং আরো কতগুলি ভাষা। বাংলাদেশে 40টি ভাষা রয়েছে প্রায়, তার বেশিও হতে পারে। আর 98% লোক বাঙালি। এই এই তথ্যগুলি দিচ্ছি, তার কারণ তাহলে জটিলতার মাত্রাটা একটু বোঝা যাবে। 2% হচ্ছে অন্য ভাষী মানুষ। পশ্চিমবঙ্গে 91টি ভাষা বাংলা সহ, আর 88% মানুষ বাঙালি, 12% অন্য ভাষী। এবার এই কথাটা আমরা কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা যদিও আলোচনা করতে বসেছি বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার উপরে অন্য ভাষার আগ্রাসন, বাংলা ভাষার উপরে বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে আমরা মাঝে মাঝে প্রশ্ন তুলি। একইভাবে বাংলা ভাষাও অন্য ভাষার অস্তিত্বের পক্ষে ভীতিপ্রদ হয়ে উঠছে, কিন্তু সেইটাও আমাদের মনে রাখতে হবে। বাংলাকে বাঁচানো মানে এই নয় অন্য ভাষাকে মেরে ফেলা। পশ্চিমবঙ্গে যে 91টি ভাষা আছে বাংলা ছাড়া, ভারতীয় ভাষা, আমি তার মধ্যে হিন্দি, এই ধরনের যে বড় বড় ভাষা তাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ছোটখাটো যে ভাষাগুলি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যাকে বলি, তারা কিন্তু অবহেলিত। কোনো তাদের ভাষাতে কোনো টেক্সট বই নেই, তারা ওই ভাষাতে স্কুলে পড়তে পারে না, তারা চাকরি পায় না ওই ভাষাতে। তো এইগুলি নিয়েও কিন্তু আমাদেরকে চিন্তা করার দরকার আছে আমাদের। মানে যারা ভাষা পরিকল্পক, যারা ভাষা নিয়ে ভাববেন, তারা এই বিষয়গুলিকে মাথায় রাখবেন। এবং বাংলা ভাষার এই যে এক বর্ণমালা বহু ভাষা, এইটা কিছু জটিলতাও তৈরি করে অনেক সময়। সেটা আমরা পরে দেখব যে এখন যে আমরা ক্রমশ এগোচ্ছি আহ, বৈদ্যুতিক মাধ্যমের দিকে, যেখানে বাংলা ভাষাকে ব্যবহার করার প্রয়োজন এবং আহ, 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 অপ্রয়োজনেও আমরা ব্যবহার করি নানা কারণে, কারণ ওটা এখন প্রায় একটা আমাদের প্রতিদিনকার যাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই যে বিভিন্ন ভাষা এবং তার স্ক্রিপ্টের সঙ্গে বাংলা ভাষার লিপির যে একটা শেয়ার্ড স্পেস রয়েছে, সেইখানে কিছু সমস্যা তৈরি হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব নিশ্চয়ই। এর বাইরে দেখুন, ভাষা পরিকল্পনার ক্ষেত্রেই বাংলা ভাষার একটা মূল্য আছে। মূল্যটা হচ্ছে কোথায়? আমি এখানে ভারতের চিত্রটা দিয়েছি, বাংলাদেশের চিত্রটা আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন, জানা থাকে, আপনারা বলতেই পারেন যে ভারতবর্ষে 1369টি শ্রেণীবদ্ধ মাতৃভাষা, ক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ, আর 1474টি অশ্রেণীবদ্ধ, আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ। ক্লাসিফাইড মানে এরা বিভিন্ন ভাষা গোষ্ঠী, এদের চিহ্নিত করা যায় যে 1369টা কোনোটা হচ্ছে দ্রাবিডিয়ান গোষ্ঠীর, কোনোটা অস্ট্রো এশিয়াটিক, কোনোটা ভোট চাইনিজ, কোনোটা ইন্দো এরিয়ান, এরকম চিহ্নিত করা যায়। আর 1474টি তাদের অশ্রেণীবদ্ধ, তাদেরকে বোঝা যায় না তারা কোন ভাষা গোষ্ঠীতে পড়ে। অর্থাৎ আপনি যখন ভাষা পরিকল্পনা করবেন, শিক্ষার জন্য ভাষার মানচিত্র তৈরি করবেন, পরিকল্পনা তৈরি করবেন, তখন কিভাবে এই ভাষাগুলিকে আপনি শিক্ষার মধ্যে নিয়ে আসবেন। শিক্ষা যদি চালু না করা যায় এদের মধ্যে, তো ভাষার প্রশ্নে যে মানুষের বেসিক রাইট, মানুষের একদম মৌলিক অধিকারের মধ্যে ভাষার অধিকার, সেইটি অনেক ক্ষেত্রে আহ, সেই অধিকার রক্ষিত হয় না। সেটা ভারতবর্ষে তো হয় নাই, ভারতবর্ষে এত বড় দেশ, তার এত রকম সমস্যা। বাংলাদেশেও বাংলা তার এত বড় জায়গা জুড়ে রয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলি কিন্তু অবহেলিত অনেক ক্ষেত্রে। এই প্রশ্নগুলি ভাষা নিয়ে কথা বলতে গেলে আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপরেই যেটা আসে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, সেখানে ভাষার প্রশ্নে আমরা কোন দিকে দাঁড়াবো? শুধুমাত্র বাংলার উন্নয়ন তো নিশ্চয়ই প্রয়োজন। আবার দেখুন, এই যে ভাষার যে কি বলবো বিপন্নতার প্রশ্ন, বাংলা ভাষা ভারতবর্ষের তার যে অবস্থান, বাংলাদেশে তার অবস্থান একদমই আলাদা। বাংলা ভাষা ভারতে একটা প্রায় প্রান্তিক ভাষা, যদিও আমরা মনে করি না তাকে প্রান্তিক ভাষা, কিন্তু রাজনৈতিক অবস্থান তাই। বাংলাদেশে তাই নয়, বাংলাদেশে বাংলা ভাষা হচ্ছে
অত্যন্ত প্রভাবশালী একটি ভাষা, সব থেকে প্রভাবশালী ভাষা, যেটা ভারতবর্ষে নয়। কাজেই এই ভাষার যে বিপন্নতার প্রশ্ন, সেটিও দেশ, কাল, রাজনীতি ভেদে পাল্টে যায়। তো কাজেই এই বিষয়গুলিও মাথায় রাখা দরকার। আচ্ছা রাজীব, আমাদের এখানে জুমে যুক্ত হয়েছে নাসির নামে একজন, নাসির হাসান, আমাদের খুব চেনা, খুব ঘনিষ্ঠ। তাকে আমরা রীতিমতো ব্যাকরণ বিশেষজ্ঞ হিসাবে গণ্য করে থাকি এবং তার কাছ থেকে অনেক সময় আমরা পরিত্রাণ পেয়ে থাকি। সে একটা মন্তব্য করেছে চ্যাটে যে সে ব্যবহারিক নিয়ে কিছু একটা বলতে চায়। আমরা মনে এই সুযোগে এখনই তাকে বলতে বলি না? হ্যাঁ, একদম হ্যাঁ। একদম। নাসির, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, আলম ভাই আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বলো, সংক্ষেপে বলো। হ্যাঁ, একটু সংক্ষেপে বলো। আপনাকে একটু দেখা গেলে ভালো হতো। আচ্ছা, রাজীব তোমাকে দেখতে চাইছে, তুমি কি ভিডিওটা একটু অন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো। নাসিরও চট্টগ্রামের, সেও বাংলা ভাষারই ছাত্র এবং অসাধারণ তার দখল ভাষা এবং ব্যাকরণে। বলো। সবাইকে দেখে ভালো লাগছে। রাজীব দাকে আমি চিনি, রাজীব দার সাথে হয়তো সরাসরি আলাপ হয়নি আমার। এসানের সাথে রাজীব দাকে আমি বিস্তারে দেখেছি, এর বাইরেও দেখেছি। রাজীব দার সম্পর্কে আমি মোটামুটি জানি। হ্যাঁ, তো এসান যে উত্তরটা দিছে ব্যবহারিক সম্পর্কে, সেটা আমার সেই জায়গায় আমার একটা কথা আছে। যেমন এসান যেটা বললো, ওই যে ব্যবহারটা আকার দিয়ে যে আমরা লিখি, সেটা হচ্ছে প্রথম স্বরধ্বনিটা অ এর জায়গায় বৃদ্ধি হয়ে আ হয়েছে। এটা যখন প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন বৃদ্ধির নিয়মে অ এর জায়গায় আ হয়। এটা ঠিকই আছে নিয়মটা, এবং এই জায়গায় হতে পারতো, কিন্তু এই জায়গায় হয়নি। কেন হয়নি? সেটা হচ্ছে প্রথমে ব্যবহার শব্দটা কিভাবে গঠিত হয়েছে সেটার দিকে একবার খেয়াল করতে হবে। শব্দটা গঠিত হয়েছে প্রথমে দুইটা উপসর্গ নিয়ে, একটা হচ্ছে বি, তারপর হচ্ছে আ। ওই বি আর আই মিলে ওই বয় জফলাটা হয়ে গেছে, ই আর আয়, কেমন যে সন্ধি হলো। তো যে বি, দুঃখিত একটু ভুল হচ্ছে, বি যোগ অব, তাইলে ই আর অয় মিলে যে জফলা হয়ে গেছে, তাইলে সে কারণে বয়ের সঙ্গে শুরুর অটা আর নেই, যুক্ত হচ্ছে না। যেহেতু একটা ব্যঞ্জন এসে গেছে, ফলে বয়ের সঙ্গে আর জফলাটা নেই, যে কারণে এখানে বৃদ্ধিটা কাজ করবে না, এবং যে কারণে এখানে আকারটা ঠিক নেই। কেমন এটা আমার মনে হচ্ছে। একটু আবার খেয়াল করা যাক, বি যোগ অব, তাহলে কি হলো? ব্যব, তাহলে প্রথম বয়ের সঙ্গে অটা চলে গিয়ে এখানে জফলা হয়ে গেছে ই আর অয়ের সন্ধির ফলে, যে কারণে ওই অটা আর বৃদ্ধি করছে না এখানে। আমার মনে শব্দের বাকি অংশটা বলার দরকার নেই। আর ভালো লাগছে, এখানে মাথাটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। অনেকদিন পর দেখলাম, সবাই ভালো আছেন। আলম ভাইকে অনেকদিন পর দেখলাম, শুকিয়ে গেছেন একটু। আচ্ছা, তাহলে আমার কথা শেষ। তাহলে নাসির, তুমি এটা বলতে চাইছো যে ব্যাকরণের নিয়ম অনুযায়ী আসলে আকারটা সিদ্ধ নয় এখানে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী, মানে এই শব্দের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম আমার জানা নেই, কিন্তু আমি আমার যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আকারহীন ভাবে লেখারই পক্ষপাতী। তোমার যে শুধু পক্ষপাতী নয়, যৌক্তিকভাবে পক্ষপাতী, কারণ যুক্তিটা পরিষ্কার আছে ওখানে, কারণ শুরুর আকারটা আর নাই, এটা জফলা হয়ে গেছে, ব্যঞ্জন হয়ে গেছে সন্ধির ফলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এর পাল্টা হিসেবে রাজীব এবং ইহসান, তোমরা দুজন কি সংক্ষেপে কিছুটা বলতে পারবে তোমাদের অবস্থানটা এই যুক্তিটা নিয়ে? এক্ষুনি বলতে চাও বলো, নাহলে পরেও বলতে পারো, বা পরবর্তী কোনো বলতে পারো। এখনই বলি। যখন ব্যবহার শব্দটার সঙ্গে স্নিগ্ধ প্রত্যয় করছি, আমি শব্দটাকে ব্যবহার হিসেবে দেখলাম। ব্যবহার শব্দটা কিভাবে তৈরি হয়েছে সেই দিকে আমি না তাকাই, ব্যবহার শব্দটাকে দেখি। ব্যবহার শব্দে বয় জফলার পরে একটা অত রয়েছে, বয় জফলার সঙ্গে বয় জফলার পরে না, জফলার পরে ওটা এইখানে আসলে মূল ব্যঞ্জনটার সঙ্গে, আমরা প্রথম ব্যঞ্জনটার সঙ্গে আমরা দেখব যে সেখানে যুক্ত হচ্ছে কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি। জয়ের পরে যে অটা আছে, সে অটা আছে, সেটা আমি স্বীকার করি। জয়ের যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় ধ্বনিতে বা ফলাতে অ থাকে একদম অবধারিত ভাবে, ওই অটা কখনো লুপ্ত হয় না। ওই অটা কখনো, ফলার যে অটা সেটা কখনো লুপ্ত হয় না, ওটা থাকেই। কেমন সেটা ঠিক আছে, থাকে তো, অবশ্যই থাকে, কিন্তু
রাজীব দা, আমি আরেকটু বলতে চাই। রাজীব দা, আপনার কথা আমি শুনবো। আমি আরেকটু হ্যাঁ। বলতে চাই, সেটা হচ্ছে ওই যে যেই গুণ এবং বৃদ্ধির যে নিয়মটা, সম্প্রসারণের নিয়মটা আমি এখানে বললাম না, মানে এগুলো তো অপশ্রুতির একটা অংশ, 3টা নিয়ম। তো গুণ এবং বৃদ্ধির নিয়মগুলো একদম নির্দিষ্ট করে বলা আছে। গুণ এবং বৃদ্ধির নিয়মগুলো কাজ করে শব্দের প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনিতে। ফলে বয়ের সঙ্গে যে জফলাটা আসছে ওইটা কিন্তু আর প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনি নাই। আচ্ছা। রাজীব দা, আপনার কথা আমি শুনতে চাই, বা আপনি বলতে চাইলে বলেন। দেখুন, এখানে কতগুলি প্রশ্ন এখানে উঠে আসে। এক হচ্ছে যে আমরা যখন বাংলার বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করি, আমরা ভাবি যে বাংলার জন্য নিজস্ব একটি ব্যাকরণ তৈরি করা দরকার। এই কথা বহু লোকে বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন। কিন্তু শব্দ গঠন যখন করছি, ব্যবহার থেকে স্নিক প্রত্যয় করে ব্যবহারিক, আমরা ওই সংস্কৃতের গুণ বৃদ্ধি সম্প্রসারণ ইত্যাদি নিয়মগুলি এখানে চালু করার চেষ্টা করছি। আপনি ভুলে যান সে কথা, না ভুলে গিয়ে আপনি বলুন যে ব্যবহার শব্দে বয় জফলা, তার সঙ্গে যে এই অটা যদি দীর্ঘায়িত করা যেতে পারে স্নিক প্রত্যয়ে যুক্ত করে, তাতে আপত্তিটা কোথায়? না, বিশেষ কোনো আপত্তি নেই। মানে ব্যাপার হচ্ছে অন্য শব্দগুলোর সঙ্গে যদি আমরা সমতা বিধানের কথা ভাবি, অন্য শব্দগুলোতেও আমরা প্রথম বর্ণের বা প্রথম ব্যঞ্জনের স্বরধ্বনিটারই বৃদ্ধি ঘটাই, দ্বিতীয়টার ঘটাই না। সেই যুক্তিতে না ঘটালে সুবিধাজনক হয়। এবং যেহেতু ব্যবহারিক শব্দের দুটো বানানই অভিধানে আছে একই সাথে, যেমন জফলা দিয়েও আছে, জফলা ছাড়াও আছে। হ্যাঁ, এবং অভিধানে কিন্তু জফলা ছাড়াটা প্রথমে আছে আর জফলা দিয়েটা পরে আছে। এটা সম্ভবত বহুল ব্যবহারের ফলে তারা এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, অভিধান যেটা করে সাধারণত। আমার কাছে সেটাই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি রাজু বুঝতে পারলাম এটা আসলে একটা বিতর্কিত বিষয় আর কি। হ্যাঁ, এটা সিদ্ধান্তের বিষয় আমার মনে হয়, কোনোটাই একদম অকাট্য নয় কোনোটাই এর অবস্থান। আমরা এগিয়ে যাই বড়। হ্যাঁ, সময় কিন্তু অনেক দূর চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে। হ্যাঁ, আমরা পরেও এটা নিয়ে কথা বলতে পারবো, অনেক সময় পাবো আমরা। রাজীব, তুমি এগিয়ে চলো। নিশ্চয়ই, ঠিক আছে। তো জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গে ভাষার অবস্থানটার কথা আমরা বলছিলাম। তার সঙ্গে আরেকটা জিনিস আছে, ভাষার বিপন্নতার প্রশ্ন, যেটা আগেই বলেছি আমরা, যে বাংলাদেশে 27টি, ভারতবর্ষে প্রায় 197টি বিপন্ন ভাষাগোষ্ঠী রয়েছে। তো আমাদের এই ভাষার পরিকল্পনার ক্ষেত্রে শুধুমাত্র বাংলা নয়, তার সঙ্গে এই ভাষাগুলির কথা আমাদেরকে ভাবতে হবে। এটা উল্লেখ করছি খালি ভাষা সম্পর্কে ভাবনা চিন্তার সময় যেন আমরা এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুলে না যাই। খালি বাংলার উন্নয়ন করলেই যেন না, উন্নয়নের কথাই যেন মাথায় না রাখি। এই কথা আমি পশ্চিমবঙ্গে থেকে বেশি করে বলতে চাই, তার কারণ আমরা এই ভাষা সন্ত্রাসের মুখোমুখি হচ্ছি বারবার, যেটা বাংলাদেশের বাঙালিরা হচ্ছেন না, তারা বুঝতে পারবেন না অনেক সময়। যে কারণে এই প্রসঙ্গগুলো উঠে আসা দরকার বলে আমার মনে হয়। বাংলার কথা বলতে গিয়ে, বাংলার ভাষা বলতে আমরা বুঝিটা কি আসলে? বাংলা ভাষা বলতে আমরা বুঝি, আমরা যারা শহরে থাকি তারা কেউ বুঝি ঢাকার যে বাংলা, সেটি হচ্ছে বাংলার আদর্শ বা স্ট্যান্ডার্ড বাংলা। কলকাতায় যারা থাকি তারা মনে করি কলকাতার ভাষাটাই হচ্ছে আদর্শ ভাষা। ঢাকার বা বাংলাদেশের মানুষ মনে করেন যে ঢাকার বাংলাটাই হচ্ছে মান্য ভাষা, কলকাতার বাংলাটা নয়। আবার কলকাতার মানুষটা মনে করেন উল্টোটা। কিন্তু বলে রাখি, সারা পৃথিবীতে বিভিন্ন ভাষার একাধিক স্ট্যান্ডার্ড রয়েছে। ইংরেজির ক্ষেত্রেই যেমন একাধিক স্ট্যান্ডার্ড রয়েছে। অস্ট্রেলিয়ান ইংরেজি একরকম, ব্রিটিশ ইংরেজি একরকম, আমেরিকান ইংরেজি একরকম, ভারতীয় ইংরেজির আরেকটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। মানে বাংলার ক্ষেত্রেও এই যে মান্য ভাষা না মান্য রূপ, তারও দুটো স্ট্যান্ডার্ড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, একটি কলকাতার, একটি ঢাকার। দুটোই খুব কাছাকাছি, কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, সেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আর এই যে মান বাংলা, যাকে আমরা মান্য চলিত বাংলা বলি, মাচো বা পবিত্র সরকারের দেওয়া টার্ম এটি, তো এইগুলি কিন্তু আসলে
বাংলার যে বিভিন্ন উপভাষা আছে সেই উপভাষারই একটা অংশ। স্ট্যান্ডার্ড বাংলা বা মান বাংলা সেও কিন্তু একটা উপভাষা। বিভিন্ন কারণে, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ইত্যাদি নানা কারণে ওই স্ট্যান্ডার্ডটা বা ওই উপভাষাটা অন্য ভাষার উপরে বেশি মর্যাদা পাওয়ায় সেটিকে আমরা মান বা স্ট্যান্ডার্ড বলে ধরে নিচ্ছি। কিন্তু হতেই পারে কোনোদিন এমন যদি হয় যে সিলেটের বাংলাদেশের রাজধানী যদি সিলেটে সরে যায় কোনো কারণে, এটা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি হয় তাহলে দেখা যাবে যে সিলেট একটা নতুন ভাষার স্ট্যান্ডার্ড, বাংলার একটা নতুন স্ট্যান্ডার্ড হিসেবে সিলেটের ভাষা উঠে আসছে। হতেই পারে এটা, যেমন ভাবে ভারতীয় ইংরেজি একটা নতুন স্ট্যান্ডার্ড হিসেবে উঠে এসছে। আমরা এই প্রসঙ্গে মাঝে মাঝে উল্লেখ করব বিভিন্ন বই বা পত্রপত্রিকা বা আর্টিকেলের কথা। আপনারা দেখবেন ডেভিড ক্রিস্টালের, বিখ্যাত ভাষাবিজ্ঞানী, তার একটি বই আছে মেনি ইংলিশেস বলে। মেনি ইংলিশেস মানে ইংরেজি বলতে কোনো অবিমিশ্র সমসত্ব দ্রবণ বোঝায় না, যেটা সর্বত্র এক। যে কোনো চলিত জীবন্ত ভাষাই এটা হতে পারে না। সে তার মধ্যে এই এই বৈচিত্র্য পার্থক্য থাকবে। বাংলারও সেটা আছে। বাংলার ঘোষিতভাবে একটা সময় একটা ব্রড ডিভিশন করা হয়েছিল যে বাংলার উপভাষাকে 5টা মূল ভাগে ভাগ করা হয়েছিল। বঙ্গালী, বরেন্দ্রী, এই ছবিতে দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমাদের ঢাকা বাংলা একাডেমি থেকে ব্যবহারিক বাংলা ব্যাকরণের থেকে নেওয়া, সেই সময় আমরা তৈরি করেছিলাম। তো এই যেমন বরেন্দ্রীর মধ্যে অনেকগুলি ভাষা রয়েছে। বঙ্গালী উপভাষার মধ্যে বাংলাদেশের প্রায় সব ভাষাই ঢুকে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কি কোনো পার্থক্য নেই? অজস্র পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মানুষদের একটা ধারণা আছে যে ওরা তো বাঙাল ভাষায় কথা বলে। বাঙাল ভাষা বলে পৃথিবীতে কোনো ভাষা নেই। এইটি ভাষা সম্পর্কে এই যে মিথগুলি তৈরি হয়, এইগুলি আমাদের এই আলোচনার মাধ্যমে যদি কিছুটা কেটে যায় ভালো হয়। যেমন একটা উদাহরণ প্রায় শুনেছিলাম আমারই মাস্টারমশাই অধ্যাপক উদয়নারায়ণ সিংহের কাছ থেকে, যে জার্মানির একটি মেয়ে তাকে চিঠি লিখেছিলেন যে আমি ইন্ডিয়ান শিখতে চাই। তার ধারণাতেই নেই যে ভারতের ভাষার যে ভাষাগত যে জটিলতা, সেটি জার্মানির ভাষাগত অবস্থানের থেকে এতটাই আলাদা যে জার্মান বলে একটি ভাষা আছে, কিন্তু ইন্ডিয়ান বলে কোনো ভাষা নেই। ইন্ডিয়ান মানে সেগুলি বহু ভাষার সংমিশ্রণ বা বহু ভাষার একটা একত্র অবস্থান। তো বাংলার ক্ষেত্রেও ঠিক এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে বাঙাল ভাষা বলে যেমন কিছু নেই, তেমনি ঘটিদের ভাষা বলে, এই পশ্চিমবঙ্গে যারা থাকেন তাদেরকেও ঘটি বলে একটা শব্দ তাদের নামে বলা হয়, তাদেরও আলাদা কোনো ভাষা নেই। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষাতে কথা বলেন। প্রতিটা ভাষা, প্রতিটা উপভাষা একই রকম মর্যাদার অধিকারী। আমরা খালি রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বিবেচনা করে কোনো ভাষাকে এর উপরে রাখি, কোনো ভাষাকে তলায় রাখি, কিন্তু ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে, ব্যাকরণের দৃষ্টিতে ভাষার উচ্চ নিচু হয় না, ভাষার ভালো মন্দ হয় না, ভাষার কি বলবো সমৃদ্ধ ভাষা এটা অসমৃদ্ধ ভাষা, এই ধরনের কথাগুলি হয় না। আমরা মনে করি না যে ইংরেজি ভাষা বেশি সমৃদ্ধ, ইংরেজি ভাষা বেশি উন্নত। ভাষার উন্নত অবনত ভাষা বলে কিছু হয় না, সমস্ত ভাষায় একই রকম উন্নত। যে ভাষা মানুষের, সেই ভাষা গোষ্ঠীর মানুষের ভাব প্রকাশের মাধ্যম হতে পারে, সে অন্য ভাষার মতো একই রকম শক্তিশালী। এইটি আমাদের মনে রাখতে হবে ভাষার আলোচনার ক্ষেত্রে। ভাষার মাসে বিশেষত এই কথাগুলি মনে রাখতে হবে যে ভাষার মাস শুধুমাত্র বাঙালি ভাষার জন্য লড়াই করেছে, তার ভাষার অধিকার তার সে ছিনিয়ে নিয়েছে, কিন্তু অন্য ভাষার অধিকারকেও তাকে স্বীকার করতে হবে। এই প্রশ্নগুলি মাথায় রাখা দরকার। আর যে কথা বলছিলাম যে ভাষার ক্ষেত্রে এখন বৈদ্যুতিক মাধ্যমের ব্যবহার নির্ভর হয়ে পড়েছি আমরা চাই বা না চাই বৈদ্যুতিক মাধ্যমকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তো সেখানে বাংলা ভাষাকে তার নিজস্ব লিপির মাধ্যমে যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা বহু লোকে দেখেছি যে রোমান লিপিতে এখনো বাংলা লেখেন। যে বাঙালি ভাষার জন্য লড়াই করেছে সে বাঙালি রোমান লিপিতে বাংলা লিখবেন না। এইটা আমাদের দাবি। ভাষার মাসে বসে এই মানে কি বলবো, এই সিদ্ধান্তটা আমরা নেব যে বাংলায় লেখা সম্ভব। আজকাল সমস্ত ধরনের টেলিফোন, মোবাইল ফোনে, কম্পিউটারে বাংলা লেখার সহজতম পদ্ধতি আবিষ্কৃত হয়ে গেছে। কাজেই টেকনোলজি, প্রযুক্তি কোনো বাধা নয় এখন ভাষার লিপি ব্যবহারের ক্ষেত্রে। ভাষার সঙ্গে এই লিপির প্রশ্নটা আলাদা করে দেখলে হবে না। এটা ঠিকই যে বাংলা যদি আজকে রোমান লিপিতে লেখা হতো, প্রথম থেকে লেখা হতেই পারত,
কিন্তু লেখা যেহেতু হয়নি, সেহেতু যে ট্র্যাডিশনে, যে লিপির যে প্রশ্নে আমরা একত্রিত হয়েছি, আমাদের মনে আছে বাংলাদেশের মানুষ এটি ভুলে যাওয়ার কথা নয় যে 47-এ যখন ভাগ হলো, তারপরেই পাকিস্তান সরকার উর্দু স্ক্রিপ্টে বাংলা লেখার ফরমান জারি করেছিলেন, তার বিরুদ্ধে তো বাঙালি গর্জে উঠেছিল। সেই বাঙালি কেন রোমান স্ক্রিপ্টে, রোমান লিপিতে বাংলা লিখবে? কাজেই আমাদের সেই অপারেটিং সিস্টেম নিরপেক্ষ মান নির্ধারণ করা এখন হয়ে গেছে। কাজেই এই কথাগুলো আমরা মনে রাখবো। আমরা এই আলোচনাতে কখনো কোনোদিন এই প্রযুক্তির আলোচনাটাও এই প্রবণতাটা কিন্তু সত্যিকার অর্থে হলে বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গে বেশি, কিন্তু সত্যি বলতে। আপনি বাংলাদেশের কথা বললে যে বাঙালিরা গর্জে উঠেছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু মোটামুটি এটা কমে গেছে, সবাই কম বেশি চেষ্টা করে বাংলা লিপিতে লিখতে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম এই নিয়ে কোনো সচেতনতা এখনো কাজ করছে না। আমার মনে হয় সেদিক থেকে তোমাদের একদমই তাই, জোর দেওয়া দরকার আছে আর কি। হ্যাঁ, এইটা মেনে নিতে কোনো মানে কোনো কুণ্ঠা নেই আমার। তার কারণ পশ্চিমবঙ্গে আগেও বলেছি যে বাংলা এখানে একটা প্রান্তিক ভাষা। আমাদের প্রান্তিক মানুষ হিসেবে আমরা এখানে বেঁচে থাকি। আমরা শিক্ষা দীক্ষা যাই পেয়ে থাকি না কেন, বাংলা দিনের শেষে বাংলা এখনো প্রান্তিক ভাষা ভারতবর্ষে। এবং কি অবস্থা এটাও বলি যে যে মানুষ ইংরেজি জানেন না, তিনি বরঞ্চ হিন্দি বলতে শ্লাঘাবোধ করেন, বাংলা বলতে নয়। অনেক বাঙালি আছেন যারা নাকি যেখানে ধরুন গিয়ে ইংরেজি বলার প্রয়োজন আছে অথচ পারছেন না বলতে, তারা সেখানে হিন্দি বলেন এবং হিন্দি বলে তার সেই অক্ষমতাটাকে কিছুটা এড়িয়ে যাওয়ার, পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাংলা বলে নয়। এই পশ্চিমবঙ্গের কলকাতার বুকে মানুষ তাই করে। যাই হোক, তো এই যে বৈদ্যুতিন মাধ্যমে আমাদের যে প্রযুক্তি এখন হাতের মুঠোয় আছে, তার মাধ্যমে মাতৃভাষায় যোগাযোগ করার একটা অস্ত্র আমাদের হাতে আছে। সহজ কিবোর্ড এখন তৈরি হচ্ছে, বহু ধরনের কিবোর্ড তৈরি হয়েছে। যদিও একটা ইউনিফাইড কিবোর্ড, একটা অভিন্ন কিবোর্ড তৈরি করা দরকার বাংলার জন্য, যাতে করে মানুষেরই ব্যবহার করতে আরো সুবিধে হয়, সেটি প্রয়োজন, সেটি নিশ্চয়ই হবে কালে কালে। তো ভারতবর্ষের ক্ষেত্রে এই ইনস্ক্রিপ্ট কিবোর্ড তৈরি করেছিলেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রক। বাংলাদেশের ক্ষেত্রেও কিবোর্ড একাধিক রয়েছে। বিজয় তো তৈরি করেছে, এই অভ্র তাদের নিজস্ব কিবোর্ড তৈরি করেছে। এবং এটা স্বীকার করতে বাধা নেই যে বাংলায় ইউনিকোড লিপি বা ফন্ট সবার প্রথম বাংলাদেশের লোকই তৈরি করেছে, ভারতের লোক নয়। যদিও টেকনোলজি আমরা দাবি করে থাকি ভারতবর্ষ নাকি টেকনোলজিতে উন্নত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই টেকনোলজি আগে বাংলাদেশ প্রয়োগ করেছে, এইটি অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সব জিনিস মাথায় রেখে এই প্রযুক্তিগত যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল, সেই সমস্ত মাথায় রেখে ইউনিকোড কনসোর্টিয়াম 1987 সালে, এই ইতিহাসটা একটু বলে রাখি, ইউনিকোড কনসোর্টিয়াম তৈরি হয় যারা নাকি পৃথিবীর প্রতিটা ভাষার প্রতিটা লিপির প্রতিটা হরফের জন্য একটি করে কোড স্থির করে দেয়, সারা পৃথিবীর প্রতিটা ভাষার প্রতিটা লিপির প্রতিটা হরফের জন্য। এটি হচ্ছে তাদের নীতি। অর্থাৎ বাংলার অকারের অয়ের জন্য একটি মাত্র কোড সারা পৃথিবীতে ব্যবহার হবে, অন্য কোনো না। আগে কি হতো, আগে বিজয় একরকম তৈরি করতো কোড, কোডিং, তার কোডিং পদ্ধতি একরকম ছিল। সত্যজিৎ বলে একটি আমাদের এখানে ফন্ট ছিল, সে একরকম। তারপরে কি আরো একাধিক এরকম ছিল আর কি। তো সেগুলি প্রত্যেকটার টাইপিং পদ্ধতি আলাদা। অর্থাৎ প্রতিটা জিনিস, প্রতিটা ফন্ট আপনাকে কম্পিউটারে ইনস্টল করতে হবে, সেই ইনস্টল করে সেই কিবোর্ড ব্যবহার করা আপনাকে শিখতে হবে। এবং সেই গোপাল ভাঁড়ের মতো যখন ওই লেখা আপনি কাউকে পাঠাবেন, আপনাকে গিয়ে আবার পড়ে দিয়ে আসতে হবে, অর্থাৎ ফন্টটা সঙ্গে দিতে হবে। গোপাল ভাঁড় বলেছিলেন না যে হাতে লিখতে পারবো না কারণ পায়ে ব্যথা, কারণ হাতের লেখা এমনই, গিয়ে পড়ে দিয়ে আসতে হয়। তো আগে অবস্থাটা ঠিক ওরকমই ছিল যে ইউনিকোড আসার আগে মানুষকে গিয়ে পড়ে দিয়ে আসতে হতো, প্রায় মানে ফন্টটাকে নিয়ে যেতে হতো। এহসান কিছু বলবে? না, ওটা জাস্ট আমি নামটা বলে দিতে চাচ্ছিলাম আর কি, মানে ইউনিকোড আসার আগে যে আস্কি কোড যে ছিল, আস্কি, হ্যাঁ আস্কি ছিল, তারপরে ওগুলোর কথাই তো বলতেছিলাম। ভারতীয় ইয়েতে সেটা ইস্কি ছিল, হয়, ভারতের ইন্ডিয়ান হয়ে ইস্কি ছিল। তো এই অসুবিধাগুলি পেরোনোর জন্য ইউনিকোড কনসোর্টিয়াম তৈরি হয় 1987-তে। এবং তাতে এখন দেখতেই পাচ্ছেন যে 150টি লিপি, 1,37,994টি ক্যারেক্টার, এগুলি এখন ইউনিকোডের মধ্যে চলে এসেছে। এখনো বহু লিপি
ইউনিকোড এর মধ্যে আসেনি, ইউনিকোড নিয়মের বা সিস্টেমের মধ্যে আসেনি, সেগুলি নিশ্চয়ই আস্তে আস্তে আসবে। বাংলার ক্ষেত্রে যেমন একটা বড় কাজ বাকি রয়েছে, বাংলার স্বরলিপি, সাংগীতিক স্বরলিপির ইউনিকোডায়ন হয়নি এখনো। ইংরেজি বা পশ্চিমী স্টাফ নোটেশনের ক্ষেত্রে ইউনিকোড পদ্ধতি চালু হয়েছে, কিন্তু বাংলায় হয়নি এখন। সেটা একটা করার জায়গা। তবে ইউনিকোডে বাংলায় দেখুন আমাদের 128টি ব্লক, ইউনিকোড চার্ট যদি দেখেন unicode.org এতে ঢুকে আপনি যদি বাংলার ইউনিকোড চার্ট দেখেন তাহলে দেখবেন সেখানে 128টি ব্লক রয়েছে এবং 96টি ক্যারেক্টার বাংলার জন্য নির্দিষ্ট করা রয়েছে, এবং তা দিয়ে কি কি লেখা সম্ভব, এই এতগুলি ভাষার লিখে ফেলা সম্ভব। এই ইউনিকোড চার্ট বা যা তৈরি হয়েছে, ইউনিকোড ফন্ট যা তৈরি হয়েছে, সেই স্ট্যান্ডার্ড মেনে যে ইউনিকোড ফন্ট তৈরি হয় বাংলার জন্য, তাতে এই এতগুলি ভাষা লেখা সম্ভব। আর ইউনিকোডের কি কোনো সমস্যা নেই? সমস্যা অবশ্যই আছে, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব একদিন। আমি খালি এখানে উল্লেখ করে রাখলাম, যেমন ইউনিকোডে বলেছিল যে সমস্ত লিপির সমস্ত হরফের জন্য, প্রতিটা হরফের জন্য একটি মাত্র কোড থাকবে, কিন্তু অন্তস্থ অ, ঢ শূন্য র, ঢ শূন্য র জন্য দুটো করে কোড ইউনিকোডে হয়েছে। এটি তাদের মূল নীতি থেকে তারা বেরিয়ে গেছে এখানে। যাই হোক, এটা এখানে আলোচনার বিষয় নয়, আমি খালি উল্লেখ করে রাখলাম, পরে একদিন এটা নিয়ে আমরা আলোচনা করব। বৈদ্যুতিন মাধ্যমে যে যে কাজগুলি আমাদেরকে করতে হবে বাংলা নিয়ে খালি আবেগ থাকলে চলবে না, তার জন্য কাজ করা দরকার। যে আমি বাংলাকে ভালোবাসি বলে বাংলায় লিখতে চাই, কিন্তু তার জন্য যে লেখার জন্য যে যে কাজগুলি করা দরকার, বাংলা কর্পাস তৈরি করা, অর্থাৎ আপনি যখন বাংলাতে যে ধরুন ইংরেজিতে যেটা হয় এখন যে টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি লিখছেন কিছু, সেই টাইপ থেকে সরাসরি কম্পিউটার সেটা পড়ে দিতে পারে। বাংলার ক্ষেত্রে সেই কাজটি করা এখনো সফলভাবে সম্ভব হয়নি, তার কারণ এগুলি করতে গেলে যে পরিমাণ টাইপড মেটেরিয়াল আপনার দরকার, সেই পরিমাণ টাইপড মেটেরিয়াল বাংলার ক্ষেত্রে, ইউনিকোডে টাইপ করা মেটেরিয়াল বাংলার ক্ষেত্রে এখনো আমাদের হাতে রেডি হয়ে আসেনি, তৈরি হয়। অন্যান্য ভারতীয় এবং বিদেশি ভাষার সমান্তরাল কর্পাস তৈরি করা দরকার, অর্থাৎ বাংলায় একটা কথা বললাম, সেটা একজন ফরাসি ভাষী কি করে বুঝবেন যদি মেশিন ট্রান্সলেশনের ব্যবস্থা না থাকে? প্রতিটা বাক্য এইভাবে ট্রান্সলেট করা সম্ভব নয় ম্যানুয়ালি, তার জন্য মেশিন ট্রান্সলেশন পদ্ধতি, অন্তত বেসিক কিছু বাক্যের ক্ষেত্রেও, বেসিক কিছু পরিষেবার ক্ষেত্রে। যেমন ধরুন আপনি বাসের টিকিট কাটতে চান, একজন ফরাসি বাংলাদেশে ঢাকায় এসে তিনি বাসের টিকিট কাটবেন, তিনি বাংলা জানেন না, ফরাসি ছাড়া কোনো ভাষা জানেন না, তার ক্ষেত্রে কিভাবে আমরা সাহায্য করতে পারি? এইরকম বেসিক কিছু পরিষেবা, সেগুলোকে এই সমান্তরাল কর্পাস তৈরি করার মাধ্যমে আমরা এগুলোকে সমাধান করার দিকে এগোতে পারি। মেশিন রিডেবল ডিকশনারি, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে যেমন আছে যে একটি শব্দ আপনি সরাসরি পড়তে পড়তে সেই শব্দের মানে যদি জানতে চান, ডিকশনারি যদি ইনস্টল করা থাকে কোনো, সরাসরি সেই শব্দের মানে আপনাকে দেখাবে। বাংলার ক্ষেত্রে এরকম কোনো মেশিন রিডেবল ডিকশনারি এখনো তৈরি হয়। বা ক্রস রেফারেন্সিং করা, একটা শব্দের মানে দেখছেন, দেখতে দেখতে আরেকটি শব্দ আপনার অপরিচিত লাগলো, সেই শব্দের মানে দেখতে গেলে সঙ্গে সঙ্গে তাতে ক্লিক করলে সরাসরি সেই শব্দের মানেতে চলে যাওয়া, যেগুলি মেশিন রিডেবল ডিকশনারির সুবিধে। ইংরেজির ক্ষেত্রে এগুলি অনেক আছে, দেখতে পারেন আপনারা, ওয়েবস্টার আছে, অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, সবাই এই ধরনের মেশিন রিডেবল ডিকশনারি তৈরি করেছে, বাংলার ক্ষেত্রে হয়। তো এইটি বাংলার ক্ষেত্রে একটি করার মতো কাজ। বিকল্প, যে কথা একটু আগেই বলছিলেন মালুম ভাই, যে বিকল্প বর্জিত অভিন্ন বানান বিধি, এইটা খুবই প্রয়োজনীয় কাজ, কারণ কম্পিউটার না ওই বিকল্প বোঝে না। কম্পিউটার মানুষ বোঝে, আপনি আমি তর্ক করতে পারবো যে এটা হবে না, এটা হবে, কম্পিউটার এটা বোঝে না। কম্পিউটারের ওইখানে কম্পিউটার দাঁড়িয়ে পড়বে, তাকে একটি অভিন্ন বানান নীতি তার কাছে দিতে হবে। তো সেইটাও আমাদের তৈরি করা দরকার, আমরা করে উঠতে পারিনি এগুলো, কারণ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তারা এক ধরনের বানান বিধির সঙ্গে পরিচিত, ঢাকা বাংলা একাডেমি তারা প্রায় একই রকম, কিন্তু কিছু কিছু জায়গায় এই পার্থক্য আছে। এই পার্থক্যই যখন তৈরি হয়, তখনই এই কম্পিউটারের ক্ষেত্রে তার এই কি বলবো, বৈদ্যুতিনীকরণের ক্ষেত্রে কিছু অসুবিধে হয়। তো সেইগুলি মাথায় রেখে আমাদের সমস্যাগুলিকে বিচার করতে হবে। রাজীব, আমাদের অনুষ্ঠানটা একটি বাচ্চা মেয়েও দেখছে, মোটামুটি বাচ্চাই বলা চলে, সে একটু হাত তুলেছে আর কি, হ্যাঁ কিছু একটা বলতে চায় মনে হয়, তাকে আমরা দেই, নিশ্চয়ই বলতে বলি। মনোনীতা দে, হ্যাঁ মনোনীতা, তুমি হ্যাঁ মোমো যদি কিছু বলতে চাও বলো, কিন্তু সংক্ষেপে বলবে। হ্যাঁ বলো। মনোনীতাকে কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ,
আমার একটা কোশ্চেন আছে যে কর্পাস শব্দটির অর্থটি কি? হ্যাঁ, বলে দিচ্ছি। হুম হুম বেশ কথা, তোমার যেটি চোখে পড়েছে হুম সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, হুম যে তুমি যে নীরব দর্শক নও মাত্র, এটা প্রমাণ করে। বাহ হুম কর্পাস মানে জানো, কর্পাস ইংরেজি, এই কর্পাস শব্দের মানে হচ্ছে শরীর। এখানে ভাষার ক্ষেত্রে কর্পাস মানে হচ্ছে ভাষার শরীর, অর্থাৎ ভাষার কিছু যে পার্ট, টেক্সট বলি না আমরা, বই যেমন লেখা হয় প্রচুর, পাতার পর পাতা লেখা হচ্ছে, সেই লেখাগুলি যখন ইলেকট্রনিক ফরম্যাটে, এই বৈদ্যুতিন মাধ্যমে কম্পিউটার পড়তে পারে এমন ফরম্যাটে যখন আনা হয়, তখন সেটাকে আমরা বলি কর্পাস। তার বিভিন্ন ধরনের, তাকে তার গায়ে বিভিন্ন ধরনের অলংকার চড়াতে হয়, অর্থাৎ একটা শব্দ কি করে খুঁজে বের করব। বইয়ের ক্ষেত্রে যেমন আমরা করি কি জানো তুমি, যে বইয়ের ক্ষেত্রে পেছনে নির্ঘণ্ট থাকে, নির্ঘণ্ট দেখে দেখে আমরা শব্দ খুঁজি, তেমনি এই যে কর্পাস বা এই যে ইলেকট্রনিক টেক্সট যাকে বলে বৈদ্যুতিন পাঠ, সেগুলির সেই ধরনের একটা নির্ঘণ্ট তৈরি যাতে করা যায়, সেই একটা ব্যবস্থা করতে হয়। তাদের প্রত্যেকটা শব্দের তার ব্যাকরণগত বর্ণনা তার মধ্যে লেখা থাকতে হয়, তার ব্যবহারগত বর্ণনা লেখা থাকতে হয় ইত্যাদি। কর্পাস একটা খুব বড় বিষয়, একটা ভান্ডার মতো বলা যেতে পারে তো না, মোটামুটি? ভান্ডার, একটা হ্যাঁ ভান্ডার, হ্যাঁ হ্যাঁ যেটা নাকি একটু ইংরেজি করে বলতে হয় যে ইলেকট্রনিক্যালি সার্চেবল, সেটাই, মানে বৈদ্যুতিন ভাবে তুমি সেটা খুঁজতে পারো। খুঁজে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রবীন্দ্রনাথ ধরো এখন তুমি কোথায় কাজে লাগে, রবীন্দ্রনাথ আহ, আহ, অশ্রু শব্দটা কোথায় কোথায় লিখেছেন এটা তুমি জানতে চাও, এটা আহ, মানে বই খুলে এটা জেনে নাও ওঠা সম্ভবই নয় প্রায়। হুম কিন্তু যদি তোমার কাছে এই ইলেকট্রনিক্যালি থাকে, বৈদ্যুতিন মাধ্যমে থাকে, তুমি একটি সার্চ করে এটা জেনে নিতে হুম পারবে। এইগুলো হচ্ছে সুবিধা। আচ্ছা, হ্যাঁ আমার মনে হয় মনোনীতা তার জবাব পেয়ে গেছে। তুমি চলো এগিয়ে চলো। বুঝেছি, থ্যাংক ইউ। হুম, হুম, ধন্যবাদ তোমাকে। আর তার সঙ্গে আছে সহায়ক প্রযুক্তি, অ্যাসিস্টিভ টেকনোলজি। যেমন ধরুন আহ, আজকে যারা চোখে দেখতে পান না, তারা পড়াশুনো করেন কিসের মাধ্যমে? ব্রেলের মাধ্যমে। এই ব্রেলকেও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে করবেন? আগে যেমন করা হতো, ব্রেল কম্পোজ করতে হতো, কম্পোজিটররা কম্পোজ করতেন একদম। এখন সেটি ইলেকট্রনিক মিডিয়ামে চলে এসেছে। এখন যে কোনো বৈদ্যুতিন, মানে আপনার যদি ইউনিকোড টেক্সট থাকে বাংলায়, সেটাকে একটা কনভার্টার দিয়ে সহজে ব্রেলে কনভার্ট করে ফেলা যায়। এবং আপনার কাছে কোনো টেক্সট ইউনিকোডে তৈরি করা মানেই হচ্ছে আপনি ব্রেলেও সেটা সাধারণ দৃষ্টিহীন মানুষদের দিতে পারবেন। এইটা একটা সুবিধা। কিন্তু এখানে একটা অসুবিধা আছে বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে। ভারতবর্ষের যে বাংলা ব্রেল এবং বাংলাদেশের যে বাংলা ব্রেল, তার দুটোর মধ্যে কিছু সিম্বলে পার্থক্য রয়েছে, কিছু আহ, পার্থক্য রয়েছে, যেগুলি যদি এক করে ফেলা যেত তাহলে কাজটা আরো সহজ হতো। আজকে ধরুন বাংলাদেশে তৈরি হওয়া একটা ব্রেল বই, ইলেকট্রনিক ব্রেল বই, সেটা যদি ভারতে পড়াতে হয় কোনো মানুষকে, তারা পড়তে পারবেন না, কারণ তাদের ব্রেল সিস্টেমটা আলাদা। কিন্তু এক হলে এই কাজটা, এই নলেজ শেয়ারিং, যেটা এই বৈদ্যুতিন মাধ্যমে সব থেকে বড় কথা, যে নলেজ শেয়ারিং, আমি যা জানি সেটাকে সহজে আপনার সাথে ভাগ করে নিতে পারবো, সেটি অনেক সহজ হতে পারে আর কি। তো এতখানি বলার পরে আহ, একটা গানের কথাই মনে পড়ে, যে ভুল শুধু সবই ভুল। একটু আচ্ছা, আমরা গানটা শোনার পরে আমার মনে একটু বিরতি দিয়ে আমরা দর্শক শ্রোতাদের কাছে যাই। আমার মনে তাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, সেই কিছু প্রশ্নগুলো নেই, তোমার স্লাইড বাকিতে, সেটা আমরা পরবর্তী পর্ব আমরা যেতে পারবো আর কি। হ্যাঁ, এমনিও কিন্তু 1.5 ঘন্টা হয়েই গেছে। হ্যাঁ, তাহলে আমরা গানটা শুনে একটু বিরতি এতক্ষণ নিয়ে। হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা আচ্ছা, আমি যে ঠিক আছে। তবু আচ্ছা আমি এই ভাষা বিষয় অনুষ্ঠানটা মোটামুটি 2 ঘন্টা ধরে রেখেছি। আমি জানি 1.5 ঘন্টায় আমরা পারবো না এটা কভার করতে আর কি। হ্যাঁ, তো ফলে গানটা শোনার পরে একটা বিরতি নিয়ে তুমি একটা সারাংশ দিয়ে আমরা দর্শকদের কাছে চলে যাই। হ্যাঁ, শ্রোতাদের কাছে, ওদের যদি কোনো বেশ প্রশ্ন বেশ, থাকে ঠিক আছে, প্রশ্নগুলো নিয়ে নিই আর ঠিক কি। হ্যাঁ, আছে, ওকে। আচ্ছা ঠিক আলম আছে, ভাই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ একটা কথা হুম, গানের আগে বলে ফেলি, পরে আবার ভুলে হ্যাঁ যেতে পারি। হ্যাঁ হ্যাঁ এটা হলো ওই যে রাজীব দা যে ব শূন্য এবং ড শূন্য বললেন, হুম হুম আমরা এটা ছোটবেলা থেকে ব বিন্দু এবং ড বিন্দু এইভাবে শিখছি আর কি। এবং লেখার ক্ষেত্রেও ওই যে ফাঁক ছাড়া ডট বিন্দু হিসেবে লিখে থাকি আর কি। তো আমরা পরে আলাপ। আমরাও ছোটবেলায় আমার মায়ের কাছে যখন আমি পড়েছি, তখন ববিন্দুরা ডবিন্দুরা এইভাবে, ঢবিন্দুরা এইভাবেই পড়েছি আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু
কিন্তু বলার এখন সময় এখানে আপনি শূন্য বললেন। হ্যাঁ না না এখানে না, শোনো, মানে আমরা বলতে এসা তুমি কি বুঝিয়েছো আমি জানি না। আমরা বলতে তুমি সম্ভবত চট্টগ্রাম অঞ্চলে মানুষদেরকে বুঝিয়েছো। আমরা কিন্তু ববিন্দ বলতাম না, আবার আমরা ওদের কুমিল্লার মানুষ, আমরা বসেন্ন ডসেন্ন রয়ে বলতাম। ফলে বাংলাদেশে, গোটা বাংলাদেশে বোধহয় একই রকম নিয়ম বোধ হয় না, দুটোই হয়তো বা প্রচলিত ছিল, ববিন্দও ছিল বসেন্নও ছিল। আমরা ডসেন্ন বা বসেন্ন বলেছি কিন্তু আর কি, হ্যাঁ, ফলে হয়তো দুটোই ছিল। আলম ভাই, আমরা হুম, ছোটকালে বয় শূন্য র ডয় হ্যাঁ শূন্য রয় বলেছি। হ্যাঁ, সেটাই বলছি আর কি আমি। হুম, এই সেই ব্যবহারিকের মতো হ্যাঁ সমস্যা, এটা সেটাই। ব্যবহারিক হ্যাঁ সমস্যা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো গানটা শুনি তাহলে না? হুম হুম। হুম হুম। তো এই ভুল নিয়ে কথা বলছি, তো তার আগে তাহলে ভুলের গান শুনে নিই একটা খুব বিখ্যাত গান। সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল, এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল, ভুল সবই ভুল। এটুকুতেই থাকুক। আমরা এরপরে জাস্ট একটু উল্লেখ করি। এহসান, তুমি একটু বলে দাও যে আমরা ঠিক কি করতে চলেছি বা কি করতে চাই। হুম হ্যাঁ হ্যাঁ মানে পরবর্তী পর্বগুলোতে আমরা কি কি বিষয়ে হুম। কথা বলতে চাই। হুম হ্যাঁ, তো এই যে ভাষা বর্ণনার যে বিভিন্ন স্তর, এই যে ধ্বনির ক্ষেত্রে, আম, শব্দের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, আম, এরকম নানা ক্ষেত্রে যে আমরা নানা ধরনের ভুল করে থাকি, আম, যেগুলোকে আলম ভাই নিরীহ ভুল বললেন। আহ, এরকম আর কি, যে তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। যেমন আম, উচ্চারণে ভুল হয়, তা থেকে আবার বানানে ভুল হয়, এরকম খুব খুব বেশি চোখে পড়ে। আমার অন্তত খুব বেশি চোখে পড়ে। তা সেরকম একটা ভুল শব্দ হচ্ছে কাঁচ, কাঁচ লেখে। তো কাঁচা এইখান থেকে এসে থাকতে পারে কিনা জানি না, কিন্তু কয়ে চন্দ্রবিন্দু দিয়ে লেখে। তো এটা আম, শুদ্ধটা হলো কাচ। এরকম তো শব্দের শব্দের গঠনের ক্ষেত্রে আমরা নিয়ম না জানার কারণে করি, অনেক সময় ভুলটা অনেক বেশি দেখার কারণে করি, ওটা মনে গেঁথে যায় ছবিটা। আম, যেমন এরকম তারপরে হচ্ছে অন্য শব্দের সারূপে করি, মানে রূপ একই রকম একই রকম অন্য শব্দ দেখার কারণে মনে হয় যে এটাও ঠিক, এর নিয়মটা ঠিক মতো না জানার কারণে এরকম হয়। যেমন আম, আহ, এই যে দৈন্যতা লেখে অনেকে, সখ্যতা, দারিদ্রতা এরকম লেখে। তো ওই যে আম, দৈন্য, সখ্য, আহ, এগুলো যে নিজেই বিশেষ্য, এটাকে যে তা যুক্ত করে আলাদা করে বিশেষ্য করার দরকার নেই অতিরিক্ত, সেটা করলে যে ভুল হয়, তো এটা অনেকে খেয়াল করে না, সেই কারণে এগুলো লেখে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে সুনীতি বাবু বলেছিলেন যে এই শব্দগুলি ফুটেই আছে, এগুলিকে তা দিয়ে ফোটানোর দরকার নেই আর। হ্যাঁ, তো হ্যাঁ, তো এই ধরনের এরকম তারপরে বাক্যের বাক্য গঠন তো হরহামেশাই আমরা প্রায়শই ভুল করি, প্রচুর ভুল হয় বাক্য গঠনে। তো কোন পদের সঙ্গে কোন পদ কিভাবে যুক্ত থাকবে এবং কি দিয়ে যুক্ত করব আমরা, এই যে কোথায় কোন বিভক্তিটা দিয়ে যুক্ত করব, এবং বাক্যের মধ্যে কোথায় জোর দিতে গেলে কি ধরনের বিভক্তি বা কি ধরনের শব্দাংশ বা ফ্রেজ, এই ধরনের জিনিস যে ব্যবহার করি আমরা, সেটা করতে গিয়ে যে অনেক সময় গঠনগত ভুল হয় এবং অর্থ নড়ে চড়ে যায়, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আম, তারপরে অর্থগতের ক্ষেত্রে যেমন শব্দ চয়ন তো আছেই। আম, যে উপযুক্ত জায়গায় উপযুক্ত শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি না, খেয়াল করি না অনেক সময়। যেমন একটা জিনিস আজকেই আলাপ হচ্ছিল যে উদযাপন করা এবং পালন করা। যেমন 21শে ফেব্রুয়ারি আমরা আগে শোক দিবস হিসাবে পালন করতাম, আর এখন মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করি। তো এই যে মানে পালনের জায়গায় উদযাপন, উদযাপনের জায়গায় পালন,
আম, এগুলো সবসময় সমস্যা করে না, কিন্তু মাঝে মধ্যে কিছু জায়গায় সমস্যা করতে পারে। তো এরকম জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে সামাজিক ব্যঞ্জনার দিক থেকে যে এক একটা শব্দের বা শব্দ সমষ্টির যে বিশেষ ধরনের ব্যঞ্জনা থাকে, আম, যে অর্থ আহ, খুব কাছাকাছি বা আলাদাভাবে বললে অর্থ একই রকম হলেও আম, যে নানা ধরনের ব্যঞ্জনা থাকে, একটু যে যে ভাব থাকে একটা শব্দের শুধু অর্থের নিরেট অর্থটার বাইরেও যে অন্য অনেক জিনিস থাকে, সেগুলো বিশেষত শব্দগুচ্ছের লেভেলে এবং বাক্যের লেভেলে গেলে যেগুলো টের পাওয়া যায়। তো সেখানে সঠিক ব্যঞ্জনাটা নিতে না পারার কারণে বা সঠিক অথবা বহুলভাবে গৃহীত আহ, যে মানুষ অনেক বছর ধরে অভ্যস্ত এই ধরনের ব্যঞ্জনাটা ব্যবহার না জানার কারণে যেরকম বিপত্তি হয়। আবার আহ, এটা জেনে এটাকে খুব সৃজনশীলভাবে ব্যবহার করেও আমরা মহৎ সাহিত্য তৈরি করতে পারি। এই ব্যঞ্জনাগুলোর দিকে খেয়াল করলে সেই জিনিসগুলা আমরা দেখব। আম, তারপরে দ্ব্যর্থকতা তো বললামই, যে আমরা হয়তো বলতে চাচ্ছি একটা, কিন্তু শব্দ বা শব্দগুচ্ছের প্রয়োগ অথবা তার অবস্থানের বাক্যের মধ্যে তার অবস্থানের কারণে নানা ধরনের দ্ব্যর্থকতা তৈরি হচ্ছে। তো এই 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 জিনিসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। তারপরে আগামী পর্বগুলোতে বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো, জ্যোতির্চিহ্ন নিয়ে কথা বলবো। আম, আর আর একটা যে এই যে কেন ভুল কি কি কারণে হয় তার একটা এখানে গ্রাফ আছে, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে না জানার কারণে হয়, আর একাধিক জিনিস দেখার কারণে, সংশয় থাকার কারণে হয়, একই ধরনের গঠন আছে বলে মনে হয়, কিন্তু আসলে একই একই গঠনে তৈরি না, সেসব কারণে সংশয় তৈরি হতে পারে। আর খেয়াল না করলে তো হয়ই, আমরা দ্রুততার কারণে হয়। এটাকে পবিত্র স্যার তার বইতে, তার লেখায় এগুলোকে নানা ধরনের ক্যাটাগরি করে শ্রেণীকরণ করে উদাহরণ সহ আছে ওনার বইতে। তো এগুলো ওগুলো হচ্ছে তাত্ত্বিকভাবে জিনিসগুলোকে শ্রেণীকরণ করা এবং বোঝার জন্য বা বোঝানোর জন্য সুবিধা, আর কি, শ্রেণীকরণ করার জন্য সুবিধা। তো এই সমস্ত বিষয়ই আমাদের এখানে আমাদের আলাপের মধ্যে আসবে সামনে। তো এখানে কয়েকটা উদাহরণ আছে, যে যেমন এই যে পড়া, হ্যাঁ, এগুলি আর আলাদা করে উল্লেখ এখন না করা যায়, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমরা হয়ে গেল। তো আমরা একদমই শেষ পর্বে, আর দুটো স্লাইড আছে, এইটুকু দেখি আমি এইটা শেষ করে দিয়ে তারপর আলোচনায় ঢুকি। ঠিক আছে, হ্যাঁ, এটাই ভালো হবে। হ্যাঁ, অনেক কথা হয়ে গেল তো আজকে। হ্যাঁ, এটাই ভালো। এই যে একটি শ্রুতি মধুর ভুল, ভুলটা আলম ভাই তো বলছেন যে মধুর ভুল, কিন্তু শ্রুতি মধুর ভুল। এই যে গানটা ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, শুনে দেখুন একটা ছোট্ট ভুল আছে, কানে পড়ে কিনা আপনাদের। অথচ এই গান বছরের পর বছর 1962 থেকে আজ অব্দি চলে আসছে, কেউ আমরা এই গানটির রসগ্রহণে কখনো অসুবিধে হয়নি। শুনে দেখুন। আমার মন যমুনার অঙ্গে অঙ্গে, ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অরূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে, অগুণের কি দাম বলো, লাজে যদি আগুন ঢাকে। অরূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে, অগুণের কি দাম বলো,
কাজেই যদি আগুন ঢাকে, কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাসবে ভালো, ভাসবে ময়ূর পঙ্খী ভেলা। বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। মধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। কি অত বিচার করা অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, কি অত বিচার করা অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে। এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। মনেরই মনেরই সোনা যে হয় আনমনা গো, দিন গোনাতে মাটির ঢেলা। বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। গানটি পুরোটাই শোনালাম, কারণ কোথাও একটা থামিয়ে দিলে আপনাদের দৃষ্টি কোনো একটা জায়গায় নিবদ্ধ হয়ে পড়তো। কেউ কি ধরতে পেরেছেন কোথায় ভুলটা আছে? যে কারণে গানের কথাটাও আমি এখানে লিখে দিয়েছি। দেখুন নিচের থেকে 4 নম্বর লাইন, এখনো ডুব না দিলে করবে স্নান হাই গো কবে। মান্নাদেব দুবারই উচ্চারণ করেছেন করবে স্নান হয় গো কবে। অথচ 1900 কত সাল এটা, 53-54 এরকম কোন একটা সময়, আজ পর্যন্ত 2021 পর্যন্ত এই গানের জনপ্রিয়তা কমেনি, কিন্তু এই ভুলের প্রতি আমাদের কিন্তু দৃষ্টি যায়নি। আমরা ভুলটাকে তিনি পেরিয়ে গিয়েছেন তার সুর, স্বর, শ্রুতির মাধুর্যে। কাজেই ভুল সবসময় খারাপ নয়, শ্রুতি মধুরও হয়। কাজেই ভুল যে মধুর তারই একটু উদাহরণ এখানে দিলাম। আর শেষ করব এটা একদম শেষ স্লাইড, শেষ করব বাংলা ভাষার একটি গান দিয়ে। এই গানটি শুনুন। কাজেই এই যে ভাষায় সবাই বোঝে, সবাই কথা বলে, আমরা সেই ভাষাতেই কথা বলি, সেই বাংলা ভাষাতেই। সেই বাংলার জন্য আমাদের অনুষ্ঠানের সূচনা। এখানে দুজনের ইমেল আইডি দেওয়া রয়েছে, বইটার ঠিকানা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আগে ভাগে মেল করবেন। আমরা যে সব প্রশ্নের উত্তর জানি তা নয়, আমরা বিশেষজ্ঞ নই, আমরা আপনাদের মতোই ভাষার ব্যবহারকারী। খালি আমরাও আপনাদের সঙ্গে অনেক প্রশ্নের উত্তর খুঁজব। আজ এইটুকুই থাকলো। এবারে আলম ভাই আপনি তুমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দাও। আচ্ছা, অনেক গানে অনেক বেলাও হয়ে গেল, সময় খুব বেশি নেই, কিন্তু তারপরে আমরা কিছুটা আলোচনা রাখতে চাই। এখানে আপনারা যার মনে যে কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে উত্থাপন করে রাখুন। অন্তত সবগুলো জবাব এখন দিতে না পারলেও আমরা এগুলা টুকে রাখবো, হয়তো বা আগামী পর্বগুলোতে দিতে পারবো আর কি। কারো মনে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে এখনই সময়। আর একটু পরে আমি লাইভেও কিছু মন্তব্য এসছে, সেগুলো পড়ে শোনাতে চাই। তবে চ্যাট বক্সে ইতিমধ্যে একটি মন্তব্য এসছে, সেটা হচ্ছে ওই তালব্য দন্ত মূর্ধন্য ব্যাপার উচ্চারণের ভ্রান্তি থেকে মুক্তির অন্য কোনো উপায় আছে কিনা। এটা নিয়ে তো আমরা পরবর্তী পর্বে কথাই বলবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মন্তব্যটার মধ্যেই
একটি ভুল তিনি নিজেই বোধহয় করেছেন, মারাত্মক একটা শব্দ আমি দেখতে পাচ্ছি। এই মারাত্মক শব্দটি নিয়ে কি রাজীব বা এহসান একটু ব্যাখ্যা করবে? সে তয় ব দিয়েছে নাকি তয় ম হবে, কেন তয় ম, কেন তয় ব নয়, এইটা বলে আমরা আপাতত আলোচনার পর্ব শুরু করতে পারি। আর 3 স্বর বিষয়ক আলোচনা তো আমরা থাকবেই, সামনে অবশ্যই করব সেটা আমরা। আজিজ কাজলের এই মন্তব্যে কি রাজীব? এহসান বলো। এহসান, আজিজা চট্টগ্রামেরই ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজিজ কাজলকে আমি চিনি। আমার মনে হয় যে গত বিস্তারের গত অনুষ্ঠানে দেখা হয়েছিল। হ্যাঁ, তো এখানে আসলে প্রশ্ন যেটা সেটা নিয়ে তো আপনি বলেন যে আমরা পরে আলাপ করব। মারাত্মক শব্দে তো এই যে তয়ে ব দিয়ে যে ত্বক, সে তো চামড়া, ত্বক। তো এখন এটার হয়তো উচ্চারণ একই হওয়ার কারণে এই ভুলটা হয়েছে আর কি। এটা তো ভুলই, মারাত্মক, মকার আকার তয় ব ক দিয়ে তো কোনো শব্দ নাই। তো এখানে ওই মারাত্মক তয় মফলা যেটা, সেটা হচ্ছে আত্মন, মার যুক্ত আত্মন, আত্মন শব্দ, আত্মন তয় মফলা। আমার মনে হয় শব্দটাকে একটু ভাঙলেই আসলে বোঝা যাবে আসলে কি ব্যাপারটা। একটু ভেঙে দেখাও তো, একটু বলে দাও তো একটু। মানে মারাত্মক মানে যার আত্মাতেই মৃত্যুর ব্যাপারটা রয়েছে আর কি। এই আত্মা, আত্মন, আ তয় মফলা দন্তনয় হসন্ত, এই আত্মা আছে বলে ওই মারাত্মক তার সঙ্গে ক প্রত্যয় যুক্ত হচ্ছে আর কি। কাজেই ওখানে বফলা যাওয়ার কোনো কারণ নেই, বফলা হওয়ার কোনো। আমার মনে একই রকম উচ্চারণ তো, কিন্তু উচ্চারণের মধ্যে কিঞ্চিত পার্থক্য তো আছে, মারাত্মক আর মারাত্মক একেবারে। এইটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে যে তয় বফলা যদি থাকে সেখানে কোনো ধরনের অনুনাসিক উচ্চারণ হবে না। যদি বফলা থাকে তাহলে মারাত্মক, কিন্তু মফলা থাকলে মারাত্মক। হ্যাঁ, এইটি যারা বাচিক শিল্পী তারা এগুলি খুব মেনে চলেন। আমরাও যদি এটা মেনে চলি আমাদের সুবিধেই হবে। ভালোই হলো, এখানে একটা আমরা মধুর ভুল পেয়ে গেলাম আর কি, সেটা নিয়ে কথা হলো। তবে আমি অনুরোধ করছি যারা আছেন এখানে জুমে, বেশ 12 জন মানুষ দেখতে পাচ্ছি, আপনাদের কারো মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে করতে পারেন এখন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দুটো কথা আমি খালি বলতে ভুলে গেছি, বলে রাখি। সেটা হচ্ছে এই যে গুপিগান বাঘাবাইনের যে ছবিটা দেখালাম, সেটি আমাদের বন্ধু সন্দীপন আমাকে আজকে কেটে কুটে পাঠিয়েছিল। তাকে বলেছিলাম আমি পাঠাতে, কারণ সে তো সিনেমার ভান্ডার। আর একটু আগে শ্যামল গুপ্তের যে ছবিটা আপনারা দেখলেন, সেইটি আমাকে রাহুল সেন পাঠিয়েছেন, বিভাব পত্রিকার সম্পাদক। তো এই দুটো ঋণ আমি স্বীকার করতে ভুলে গিয়েছিলাম, এই আর কি। কারো কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা সংশয়, সন্দেহ, ভ্রান্তি, যে কোনো কিছু থাকলে করতে পারেন বা চ্যাট বক্সে করতে পারেন। আমাদের কি বলে, তিতাস ভাই মাইক্রোফোন অন করেছেন, দেখা যাক তিনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তিতাস বলো। শোনা যাচ্ছে না তিতাসের কিন্তু শুনতে পাচ্ছি না আমরা। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। আমি বলছি যে দুইজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শিখছি, আরো শিখবো। সেই মানে আকর্ষণ থেকে আসলে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া। আচ্ছা, একটা বিষয় আমি একটু উত্থাপন করি। রাজীব দার একটা স্লাইডে ছিল, এবং এটা আমি কলকাতার অনেক ছাপার অক্ষরে অনেক বই বা লেখার মধ্যেও দেখি, বিশেষ করে দেশ পত্রিকায়, ওই যে বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু দেওয়া। এটা যদি একটু বলতেন। আমাদের এখানে ঢাকায় বোধহয়, আমি মানে ঢাকায় না, বাংলাদেশে এটা চল দেখি না আমি এখন পর্যন্ত। না, ঠিকই, এটা একটা বিতর্কের বিষয়। এটাকে আমরা নুক্তা বলি। এই যে বিন্দুটা নিচে যে বিন্দুটা দেওয়া হয় সেটাকে নুক্তা বলি। এটা সংস্কৃত এই শব্দটা ছিল, দেওয়া হতো, অনেক জায়গাতেই দেওয়া হতো। কেন এটা দরকার হয়? বাংলায় যে আমাদের হরফ যা যা আছে, তাতে করে বিদেশি শব্দ লিখতে গেলে অনেক সময় উচ্চারণের সমস্যা হয়। আপনার মনে আছে নিশ্চয়ই
যে রাজশেখর বসু লিখেছিলেন হয় হয় জানতে পারো না, জেড এর আকার দিয়ে লিখেছিলেন। তো এই এই জ জ এই ধরনের, বিশেষত ফরাসিতে তো আছে এই ধরনের ধ্বনি। হ্যাঁ, প্রিজুলস্কি যদি লিখতে হয়, এখন এই জটাকে আপনি কিভাবে লিখবেন? সেই জন্য এই নুক্ত দিয়ে ওই বিশেষ ধ্বনিটিকে উপস্থাপনা করা হয় আর কি। এটা মূলত আহ, বেশি ব্যবহারের মধ্যে নিয়ে এসেছেন আনন্দবাজার গোষ্ঠী, যদিও এটা নয় যে আনন্দবাজার গোষ্ঠী এটার উদ্ভাবক, তা নয়। কিন্তু এখন অনেকেই মনে করেন আনন্দবাজার গোষ্ঠী এর উদ্ভাবক, তা নয়। কিন্তু এটি হচ্ছে ওই বিশেষ ধ্বনিগুলিকে জ জ জ এই ধরনের যে ধ্বনিগুলি আছে এগুলির জন্যই নুক্তাটা ব্যবহার করা হয়। এবং এটা নিয়ে আমরা যখন আইক্যান, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস, এগুলো একটা সংস্থা আছে যারা নাকি যে ইউআরএল যেগুলি যে facebook.com, এই যে ইউআরএল গুলি, ডোমেইন নেম গুলি যারা অ্যাপ্রুভ করে, তারা এখন বাংলাতেও যাতে ডোমেইন নেম লোকে লিখতে পারে বাংলা হরফে, সেই জন্য একটা প্রচেষ্টা শুরু হয়েছিল। ইতিমধ্যে সেটি কিছুটা কাজ এগিয়ে গেছে, প্রথম পর্যায়ের কাজ এগিয়ে গেছে। তখন এই প্রসঙ্গ নিয়ে খুবই তর্ক হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব তিনি বলেছিলেন যে এই নুক্তাটা আমরা ব্যবহার করব না, কারণ এটা বাংলার যে লিপি পদ্ধতি এতদিন ধরে চলে এসছে তাতে এটা ছিল না। এবার দেখুন, এটা একটা চয়েসের প্রশ্ন। কেউ এটাকে ব্যবহার করা পছন্দ করেন, মনে করেন যে এতে করে কিছু কিছু শব্দের উচ্চারণ, বিদেশি শব্দের উচ্চারণ দেখানো সহজ হয়, আবার কেউ কেউ মনে করেন এটার প্রয়োজন নেই। এই তর্কটা মীমাংসিত নয় এখন অবধি, কাজেই এই তর্ক চলতেই থাকবে। কিন্তু ওই নিচে ফুটকিটা হচ্ছে ওই কারণ যে অপরিচিত যে ধ্বনিগুলি আছে তার কিছুটা যদি প্রকাশ করা যায়, কারণ আমাদের লেখার সময় তো একটা উদ্দেশ্য থাকে যে লেখাটা যেন যতখানি সম্ভব মুখের ভাষার কাছাকাছি আসে, সেটি আর কি। তো এই জন্যই নুক্তাটা ব্যবহার করা। আচ্ছা, এখানে চ্যাটে সন্দীপন একটি প্রসঙ্গ তুলেছে, সঙ্গে এবং সাথের প্রয়োগ নিয়ে যে তর্ক চলে এই বঙ্গে, এখানেও কেউ কেউ বলে। তো এটা নিয়ে আসলে কি কোনো অবস্থান নেওয়ার সুযোগ আছে কারো? বা এটা নিয়ে কোনো অবস্থান নেওয়ার প্রশ্নই ওঠে না। সঙ্গে সাথে দুটি একই অর্থ ব্যবহার করে। হ্যাঁ, মানে এটা কলকাতার কিছু বুদ্ধিজীবী মনে করে যারা সাথে লেখে তারা বাঙাল, তারা কিছু জানে না। আর বাংলাদেশের যারা আছেন তারা মনে করেন সাথেই লিখবো, আমরা সঙ্গে লিখবো না, যেহেতু কলকাতার লোকে ব্যবহার করে। এইটা হচ্ছে প্রাচীন কালের একটা ঝগড়া। আপনারা জানেন যে আবেস্তা ভাষাতে সংস্কৃতে যাদের অসুর বলা হতো, আবেস্তাতে তাদেরকেই বলা হতো দেব। মানে সংস্কৃতে যারা অসুর জাতি, আবেস্তাতে অসুর মানে হচ্ছে দেবতাকে বোঝানো হতো, ঠিক উল্টোটা। আবার আবেস্তানে যে দেব শব্দটা মানে কিন্তু অসুর, সংস্কৃতে দেব মানে কিন্তু দেবতাই। ঠিক আছে, এইরকম একটা বৈপরীত্য থাকে। ইচ্ছে করে এই বৈপরীত্যগুলি তৈরি করা হয়, যেমন ভাবে বাঙালি, হিন্দু আর মুসলমানের ভাষার মধ্যে একটি বিভেদ তৈরি করার চেষ্টা। হ্যাঁ, এগুলি তৈরি হয় বিভিন্ন সময়। কাজে সঙ্গে সাথেরও সেই একই ব্যাপার। কিছু বুদ্ধিজীবী কলকাতার আছেন, তারা সঙ্গের পক্ষে, তারা সঙ্গের সঙ্গেই আছেন, সাথের সঙ্গে নেই। তো আমাদের নীতি হচ্ছে যে আমরা দুজনের সঙ্গেই আছি, দুজনের সাথেই আছি। এবারে কখনো কখনো সাথীটাকে হয়তো একটু কবিতার জন্য একটু বেশি উপযুক্ত মনে হতে পারে, তখন না ব্যবহার করলাম। আমরা এটা একটা খোলামেলা অবস্থান থাকা দরকার। কখনো একটু পুরনো মনে হতে পারে, একটু চলতি হতে চাইলে আমরা সঙ্গে দিলাম, কিন্তু একেবারে দৃঢ় অবস্থান নিয়ে নেওয়ার আমার মনে কোনো মানে হয় কোনো মানে হয় যারা নেন, যারা নিয়ে থাকেন তারা নিতেই পারেন, তাদের এটা গণতান্ত্রিক ব্যবস্থা, পরিকাঠামো, তারা নিতেই পারেন, কিন্তু এর কোনো ভাষাতাত্ত্বিক এবং এতে কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার কোনো কারণ নেই আর কি। কিন্তু এটাকে বরঞ্চ মহাভারত একটু বেশি শুদ্ধ হবে এগুলি ব্যবহার করলে, সব রকম ব্যবহার থাকলে আর কি। সেইটাই। আচ্ছা, আর কার কোনো মনে জিজ্ঞাসা, প্রশ্ন? আপনারা মনে মনে প্রশ্নগুলো তৈরি করুন, হাত তুলে রাখুন। আমি চট করে আমাদের লাইভে যে মন্তব্যগুলো আসছে সেগুলো একটু আমি পড়ে শুনিয়ে দিই আর কি। আমি এখানে দেখছি অদিতি ভূঁইয়া চক্রবর্তী নামে একজন তার মাইক্রোফোন অন করেছেন। আচ্ছা, হ্যাঁ, অদিতি বলো। হ্যালো অদিতি, শোনা যাচ্ছে না। অদিতি কি কিছু বলতে চাইছো? শোনা যাচ্ছে না একদম।
না, সে তাকে তো দেখাও যাচ্ছে না, ফলে সে আদৌ সে বলতে চাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, বলতে চাইছে, কারণ সে আমার পাশের ঘরে বসে আছে, তার গলা আমি শুনতে পাচ্ছি, হুম। এইটুকু বোঝা যাচ্ছে। সে হয়তো তোমাকেই শোনাতে চাইছে, হয়তো আমাদেরকে নয়, তাও হতে জানি না। পারে। আচ্ছা, না, বেশ বেশ। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, বলো, প্লিজ। কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, হুম শোনা যাচ্ছে না, হুম শোনা যাচ্ছে না অদিতি, শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সে প্রস্তুত হোক। আমাদের যেহেতু সময়ের একটু টানাটানি পড়ে গেলাম, আমি আমি ওই মন্তব্যগুলো একটু পড়ে পড়ে দেই। 9টা বাজে প্রায়। হ্যালো। শোনা যাচ্ছে না অদিতি, হ্যাঁ, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আম, এখন থাকুক, একটু পরে আমি 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 চট করে কয়েকটা কথা আমি পড়ে শোনাই, তারপর তোমার কথা শুনবো, অদিতির কথা। ঠিক আছে রাজীব? ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা। আম, শর্মিলা দি যথারীতি শান্তিনিকেতনতে যুক্ত হয়েছেন, আচ্ছা, শর্মিলা রায় পম। উনি একটি মজার কথা লিখেছেন যে জ্যানসেন বা ইয়ানসেন বিশ্লেষণমূলক বা অ্যানালাইটিক্যাল ভাষার কথা বলেছেন। বাংলা ভাষা সহজ ভাষা, কত বড় সম্পদ। আমরা পশ্চিমবঙ্গ এখনো ইংলিশ শুনি চারদিকে, হিন্দি আর ইংলিশ মিলে ইংলিশ শুনে চারদিকে। হুম, তিনি আরেকটা মন্তব্য করেছেন যে গভীরভাবে প্রাসঙ্গিক। শাফিনুর শাফিন চট্টগ্রাম থেকে বলেছেন ইন্টারেস্টিং। ডক্টর রজত কান্তি সিনহা চৌধুরী খুব সুন্দর। দীপান্বিতা ভট্টাচার্য ঋদ্ধ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সম্বিত বসু বলেছেন চমৎকার আলোচনা। আর লন্ডন থেকে আমাদের বন্ধু আলমগীর হক স্বপন লিখেছেন ভেরি ইউনিক ডিসকোর্স ফুল অফ লাইট এন্ড লাইট বিমস আর স্প্রেডিং। This kind of program should be lengthened like meandering chat adda. Rekon Khurshid will think about with other themes and genre in overall Bangla culture. Cheers and thank you all participants. তো আপাতত আমরা এই কটা মন্তব্য এখানে থেকে পেয়েছি, আমি তোমাকে পড়ে শুনিয়ে দিলাম। আর শর্মিলা দিয়ে এক্ষুনি আরেকটা মন্তব্য করলেন, যুগ যুগ তোমার সাথে চলবো হেঁটে হেঁটে, রবীন্দ্রনাথ। উনি বাঙাল ছিলেন, তবে এই সাথে ব্যবহার করেছেন যেহেতু আর কি। রবীন্দ্রনাথ তো আংশিক বাঙালি বটে, শিলাইদহ পাতিসহ শাহজাদপুরে তো কত সময় তিনি কাটিয়েছেন। হ্যাঁ, অদিতি যদি ঠিক হয়ে গিয়ে থাকে তার মাইক, তাহলে অদিতির কথা শুনি। আর তা না হলে আরেকটা প্রশ্ন আছে, অদিতি বুদ্ধি লিখে জানাচ্ছে যে হ্যাঁ, আগামীতে পরবর্তীতে এই দুই শব্দের ব্যবহার, সে আবার এখানে ব্যবহারে সে আবার এখানে আকার দিয়েছে। তোমরা তাকে রিয়েলি কনফিউজ করে দিয়েছো আসলে তোমাদের এই আলোচনায়। আমার মনে হয় মানে সে আর নিরাকার থাকতে চাইনি, চাইছিল আর কি। হ্যাঁ, প্রশ্ন, আচ্ছা ওটা টাইপো, দুঃখিত, কিন্তু প্রশ্নটা বুঝতে পারছি না, মানে ওই দুই শব্দের ব্যবহার নিয়ে কি জানতে চাচ্ছ? আমার মনে হয় আলম ভাই, আমি বুঝতে পারছি অদিতির প্রশ্নটা হচ্ছে ওই যে অনেকে আগামীতে পরবর্তীতে, এই যে তে ব্যবহার না করে আগামী কালে পরবর্তী কালে এইভাবে প্রস্তাব করেন, যেহেতু আগামী পরবর্তী এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা 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 শুদ্ধ না অশুদ্ধ বা ঠিক আছে, এটা সে জানতে চাইছেন। হ্যাঁ, এটা এটা নিয়ে আমারও জিজ্ঞাসা, আমাকে অনেকেই বলেছেন যে পরবর্তীতে হয় না, এবং আমার কাছে তাই মনে হয়েছে, যৌক্তিকভাবে মনে হয়েছে পরবর্তী, এটা তো একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে তো তে যুক্ত হওয়ার কথা নয় আর কি। কিন্তু রাজীব মনে আছে একবার আমাকে বলেছিল যে না, কেন নয়, এটাও চলে বা এটাও ঠিক হতে পারে। এহসান, তুমি কি বলো? এবং আমারও মনে হয় যে এটা এটাতে কোনো, আমি নিজে কোনো সমস্যা দেখি না। ব্যাপারটা তো সবাই বোঝে, মানে আগামী কালে, আগামী যেহেতু বিশেষণ, কালে আলাদা শব্দ হবে এই অর্থে আর কি। কিন্তু বাংলা ভাষায় তো এরকম অসংখ্য জিনিস আমরা সমাজবদ্ধভাবে লিখি, এমনিতেই লিখি। হ্যাঁ, এটা তো আমাদের ভাষার একটা চরিত্র গুণই, একসঙ্গে যে জড়িয়ে যাওয়া, পাশাপাশি শব্দগুলো একত্র হয়ে যাওয়া, এরকম তো হয়ই, বিশেষণ একত্র হয়ে এক শব্দ হয়ে যায়। আর এগুলো এত বেশি চালু হয়ে গেছে যে এটাকে আর অশুদ্ধ বলে বা আলাদাভাবে, মানে এটা বিশেষণ এই জন্য আলাদা লিখতে হবে, এই করে কোনো লাভও নাই আসলে। মানে আগামীতে পরবর্তীতে আমি কোনো আপত্তি দেখি না। রাজীব দা জানি না কি বলবে। না, আপত্তির কথা না, আমরা অন্তত ব্যাকরণ ভাবে জেনে নেই কোনটা ঠিক বেঠিক, এরপর তো একটা চর্চার ব্যাপার আছে, চালু অচালুর ব্যাপার আছে, কিন্তু আসলে জেনে নেওয়া কি যায়, মানে পরবর্তীতে ব্যাকরণ ভাবে শুদ্ধ কিনা অন্তত। আমি হাত তুলে রেখেছি, যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলতে পারি। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আগামী শব্দটা বিশেষ্য এবং বিশেষণ দুভাবেই ব্যবহার করা যায়। আচ্ছা,
আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, তাহলে পরবর্তী তো কিন্তু হ্যাঁ, আগামীতে ব্যবহারে কোনো অসুবিধা, হুম, কিন্তু পরবর্তী শব্দটা বিশেষ্য নয়। নয়, হ্যাঁ, যে কারণে যদি আপনি ব্যাকরণের নির্দেশ মানেন, হুম, হুম, তাহলে পরবর্তীকালে, পরবর্তী সময়ে, পরবর্তী দিনে, হুম, পরবর্তী হুম, হুম, আহ, কিছু একটা তারপরে একটা হুম, 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 বিশেষ্য পদ ব্যবহার করা উচিত। সত্যি, হ্যাঁ, কিন্তু হুম, হুম, কিন্তু পরবর্তীতে এত বেশি পরিমাণে লেখা হয় হুম, হুম, যে সেই আর কি, সেটা নিয়ে এখন কি হবে। আচ্ছা, দেখুন, আমরা তো আর নিদান দিতে পারি না, না না, আমরা সেটা আমরা দেবো খালি না, বলতে আমরা পারি। শুধু সামনে তথ্যগুলো হাজির করে দেব, হ্যাঁ, এরপর এটা সিদ্ধান্তের বিষয় কে কিভাবে লিখবে, কিন্তু ব্যাকরণের প্রশ্ন যদি ওঠে, হুম, তাহলে হুম, পরবর্তীতে না লিখে পরবর্তীকালে, পরবর্তী সময়ে এভাবে লিখলেই মনে হয় বেশি ভালো। হুম। আচ্ছা, এটা নাসির হাত তুলেছে, আমার মনে হয় এই প্রসঙ্গে সে কিছু বলবে। নাসির, বলো দি, তোমার যদি এখানে যুক্ত করার কিছু থাকে এতে। হ্যাঁ, আলম ভাই, আমি রাজীব দার সঙ্গে এহসানের সঙ্গে এই বিষয়ে একমত, ওনারা যেটা বললেন, কিন্তু আমি একটু বাড়তি জিনিস যোগ করতে চাই রাজীব দার বক্তব্যের সঙ্গে। সেটা হচ্ছে ওই যে আগামী শব্দটা, এটা পরবর্তী শব্দটা বিশেষণ, হুম, হুম, সেটা বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। কেমন? যে প্রসঙ্গটা এলো সেটা হচ্ছে বিশেষণ শব্দর অনেক বিশেষণই কিন্তু বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা ভালোর সঙ্গে আছি, বা আমরা আপন ভালো চাই, কেমন, এরকম অনেকগুলো বিশেষণই কিন্তু বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এটা এটা অনেক বেশি উদাহরণ আছে আর কি এগুলোর। ফলে ওগুলোতে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হলে বিশেষ্যের যে বিভক্তি, সেটা যুক্ত হয়ে ওই বিশেষণগুলো বিশেষ্যের মতো আচরণ করে, এটা কিন্তু ব্যাপক উদাহরণই আছে। ফলে ওইটা একদম আলাদা বা বিশেষ এরকম নয়, এটা সাধারণ অনেকগুলো শব্দের মতোই আর কি মনে হচ্ছে আমার কাছে। না, অর্থাৎ তাহলে তোমার সিদ্ধান্ত কি পরবর্তীতের ক্ষেত্রে তুমি হ্যাঁ হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে আমরা যদি, হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা বিশেষ হিসেবে ব্যবহৃত হতে পারে। রাজীব দা যেটা বললো এটা বিশেষ হিসেবে ব্যবহৃত, সেটাই। না, রাজীব তো কিন্তু এটা আমার বলেনি, রাজীব তো সেটা বলেনি, রাজীব তো বলছে এটা বিশেষণ, হ্যাঁ, হ্যাঁ, এবং বিশেষণ তার হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু কিন্তু বিশেষ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা বলছে আর কি। কিন্তু আমি যোগ করতে চাই, শুধু হচ্ছে নয়, এরকম অনেক বিশেষণকে আমরা ভাষায় সাধারণভাবে বিশেষ হিসেবে ব্যবহার করি। কেমন? হুম, 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 বিশেষ হিসেবে যখন যখন যেমন যে যে উম, আরেকটা উদাহরণ দিই আমি, ভালোর সঙ্গে, আপন ভালো সবাই চায়, এগুলো তো বিশেষ হলো। আবার সুন্দরী তুই জলদি আয়, কেমন, সুন্দরী তুই জলদি আয়, চট্টগ্রামের ভাষা একটা হেঁয়ালি আছে এরকম। তাহলে সুন্দরী এটা তো বিশেষণ, কিন্তু আমরা বিশেষ হিসেবে ব্যবহার করছি। এ যে কোনো বিশেষণ শব্দই বিশেষ হিসেবে ব্যবহৃত হওয়ার ব্যাপক সাধারণ উদাহরণ আছে বাংলা ভাষায়। হুম, এটা আচ্ছা, বলতে চাচ্ছি আমি। আচ্ছা, মনও হ্যাঁ, হাত তুলছে দেখা যাচ্ছে। না, মনের হাত তো অনেক আগে থেকে তোলা, সে ওদের নামাতেই ভুলে গেছে নাকি? ও তাই নাকি? তাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তো না, এটা যেটা হুম, নাসির বললেন, হুম, সেটা আপনার যুক্তি নিশ্চয়ই, কিন্তু পরবর্তী বিশেষণ হিসেবেই তার অবস্থান, বিশেষ হিসেবে তার ব্যবহার আমার চোখে পড়েনি। এবং অনেক বৈয়াকরণই সেটা মানেন না আর কি। হুম, এখন এখন যদি কেউ বলেন যে না, আমি এটা ব্যবহার করবোই, সেক্ষেত্রে কিছু বলার নেই, সেক্ষেত্রে বলার হুম, নেই। হুম, কিন্তু হুম, পরবর্তী শব্দটা ভালো, মন ভালো যেমন বিশেষ হিসেবে ব্যবহার হয়, আগামী বিশেষ হিসেবে ব্যবহার হয়, সেগুলো উদাহরণ আছে, কিন্তু হুম, হুম, পরবর্তী এরকম আমি কোনো দেখিনি, উদাহরণ নেই। আমি দেখিনি হ্যাঁ, কখনো আর কি, হ্যাঁ, তো কাজেই হুম, হুম, কাজেই এখন যদি আপনারা বলেন করবেন, করতেই পারেন, মানে এখানে কিছু বলার নেই, কিন্তু পরবর্তী নিয়ে এই রিজার্ভেশনটা রয়েছে আর কি, আর কিছু না। আচ্ছা, আর 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 কোনো প্রশ্ন? আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে হুম, সুতা শব্দের অর্থ আমরা সাধারণত জানি যে যেটি থেকে কাপড় তৈরি হয়। কি হুম, হুম, শব্দ? দন- হুম, সুতা, 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 হুম, সুতো আর দন্ত কি, তোমরা স যেটা হুম, হুম, রস্যকার ত হুম, আকার। হুম, হুম, হুম হুম হুম, কিন্তু আমি একটি জায়গায় দেখেছি যে সুতা শব্দটির অর্থ কন্যা বোঝানো হচ্ছে। হুম, 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 আচ্ছা, হুম। এখন এটা কি না, সঠিক? সুতো, সুতো তো থেকে, হুম, হ্যাঁ, ওটা তো অধিরথ সুতো আছে না, রাধা গর্ভ যত অধিরথ সুতো, কর্ণকুন্তী সংবাদেই তো আছে, সুতো মানে পুত্র তো বটেই, সেই সেই অর্থ তো আছে, সেই অর্থে সুতো ব্যবহৃত হয়।
হ্যাঁ, আচ্ছা, এমনি ঠিক আছে। না, সেটাই ওকে বলো যে সুতো পুত্র, সেখান থেকে সুতা হিসেবে কন্যা, তাহলে সে হ্যাঁ হ্যাঁ সুতো থেকে সুতা, হ্যাঁ, হ্যাঁ, সুতোর এটি স্ত্রীলিঙ্গ হিসেবে, সুতোর স্ত্রীলিঙ্গ হিসেবে সেটাই। সুতা কন্যা হিসেবে ব্যবহার করা যেতেই পারে, ব্যবহার হয়েও থাকে আর কি। হতেই পারে। আর ওইটা সুতো, যেটা সূত্র, সুতো আর কি, মানে সুতা যেটাকে বলছেন, সেটা তো সুতা, সূত্র থেকে এসছে, সংস্কৃত সূত্র শব্দ থেকে এসছে, এই আর কি। দুটো মানে তার আছে আর কি। আচ্ছা, আমরা কি ধীরে ধীরে দড়ি বা সুতো গোটাতে পারি? কারণ 9টা বেজে গেছে আর কি। যদি এখানে কারো প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে আমরা কথা বলতাম, কিন্তু কারো মনে কোনো জিজ্ঞাসা নেই। তবে আমার এই তো মানে লাইভে ছোট্ট দুটো প্রশ্ন এসছে, আমরা চট করে বলেও দিতে পারি। অনিন্দ অধিকার লিখেছেন, তিনিও সেই রোমান হরফেই বা বাংলা লেখা লিখেছেন। আশা করি আজকের অনুষ্ঠানের পরে তিনি এটা এড়ানোর চেষ্টা করবেন। আরেকটা কোয়েশ্চেন, নৌকা বাইচ প্রতিযোগিতা কথাটা কি ভুল, না শুধু নৌকা বাইচ? আর খেলা চলাকালীন সময়ে এটাও কি ভুল কিনা, নাকি শুধু খেলা চলাকালীন? হ্যাঁ, রাজীব বা এহসান বলো যদি কিছু বলার থাকে। খেলা চলাকালীন সময়ে আর নৌকা বাইচ প্রতিযোগিতা। ওই মানে ওই কালটা 2বার আসছে বলে আর কি, এই তো আপত্তিটা তো ওখানে, মানে চলাকালীন নাকি চলাকালীন বললেই তো কালীন সময়ে বোঝা যায়। হ্যাঁ, তাহলে এটা 2বার বলবো কিনা। তো আমার ব্যক্তিগতভাবে আমি কালীন এবং সময়ে পরপর লিখি না, যেহেতু দুইটাই একই অর্থ এবং আলাদা কোনো কিছু যোগ করে না, এখানে আলাদা কোনো কিছু যেহেতু যোগ হচ্ছে না, লিখি না। আর বাইচের ব্যাপারে আমি জানি না, বাইচ মানে তো ওই খেলাটারই নাম, তো বাইচ বলতে তো প্রতিযোগিতা বোঝায় না নাকি, এটা আমি জানি না, রাজীব দা বলেন। যদি প্রতিযোগিতা না বোঝায় তাহলে তো বাইচ প্রতিযোগিতাই হবে। বাইচ শব্দ না, সে তো বটে। সরি, বলেন। বাইচ শব্দটা আসলে প্রতিযোগিতা তার মধ্যে আছে, ঢুকেই রয়েছে। আচ্ছা, যেমন ধরো আমাদের যেমন একটা ধারণা আছে না, যে অশ্রু জল বলে একটা জিনিস আছে। অশ্রু মানেই তো চোখের জল, মানেই তো অশ্রু। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছেন অশ্রু জল, সেটা কবিতার প্রয়োজনে তাকে লিখতে হয়েছে। তো এরকম অতিকথন বাংলায় অনেক আছে। আমরা যেমন বলি ভাষাভাষী, ভাষী বললেই বাংলা ভাষাভাষী বলার দরকার নেই, বাংলা ভাষী বললেই হয়। এই ধরনের অতিকথন অনেক সময় রয়ে যায়। যেমন ধরো আরেকটা শব্দ আছে অশ্বমেধ যোগ্য, মেধ মানেই তো যোগ্য, অশ্বমেধ যোগ্য তো বলার প্রয়োজন নেই। যেমন আমরা অনেক সময় বলি তিনি বিছানায় শয্যাশায়ী, দরকার নেই তো, শয্যাশায়ী মানেই তো বিছানায়। আমাদের ছোটবেলায় একটা কথা শুনতাম খুব, যে ওরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। তো এ ধরনের অতিকথন বাংলার আমাদের চরিত্রের মধ্যেই আছে, একটু বাড়িয়ে বলা আর কি। 5 টাকা, বাঙালি তো এই আছে যে তার যদি ক্ষমতা থাকে 5 টাকা, সে 50 টাকার আয়োজন করে আর কি। কাজে এটা ভাষার উপরে তার প্রভাব পড়ে আর কি। এগুলি না ব্যবহার করলেই ভালো, কিন্তু এই ব্যবহারে যে খুব ক্ষতি আছে তা না, এটা অতিকথন, এগুলি ভুল নয়। এগুলো এড়ানো গেলেই ভালো আসলে। তো যাই হোক, আমার মনে হয় এখন আর কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা দেখছি না। তারপরেও যদি থাকে, আমরা তো আরো 2 সপ্তাহ পরে আসবো, এই দুজনকে যে ইমেল ঠিকানা দেওয়া রইলে সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন, আমাকেও পাঠাতে পারেন আর কি। তাহলে সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে সূত্রপাতটা হয়ে গেল, একটু আমরা প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কি হবে। আগামী অনুষ্ঠানগুলোতে আমরা মনে করি একটা বিষয় ধরে ধরে একটা আরেকটু সুবিন্যস্ত ভাবে এগোতে পারবো। তবে সেটা তখনই সফল হবে যদি আপনাদের অংশগ্রহণটা আরো একটু বাড়ে, আপনারা যদি আরো অনেক বেশি করে অংশগ্রহণ করেন, আপনাদের জিজ্ঞাসাগুলো, কৌতূহলগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে মনে হয় এই আমাদের উপস্থাপক দুজনের জন্য আরো সুবিধা হবে। আর তো আমরা তাহলে আজকে এখানেই বিদায় নেই। যদি রাজীব এবং এহসানে কোনো একটা শেষ মন্তব্য থাকে করতে পারো, সেটা শুনে আমরা আজকে অনুষ্ঠানটি টানবো এখানে। তোমরা দুজনে একটা ক্লোজিং রিমার্ক যদি করো আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপটে। একটাই কথা এখানে বলে রাখি, যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলি যদি একটু আগে ভাগে পাঠান, তাহলে আমরা তার উপর সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করে রাখতে পারি। দেখুন, সব প্রশ্নের উত্তর চটজলদি দেওয়া সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, কাজেই আগের থেকে একটু করে রাখলে বাংলা ইংরেজি এই দুটি ভাষা আমি বুঝি, অন্তত এহসানও হয়তো আরো কিছু বুঝলে এহসান বুঝবে, বাংলা বা ইংরেজি যাতে খুশি আপনারা যদি লিখে পাঠান, বা আমাদের ফেসবুকেও যদি লিখে পাঠান মেসেঞ্জারে, তাহলেও চলবে।
আগে লিখে থাকলে আমাদের পক্ষে উত্তর ভাবনা চিন্তা করে রাখাটা সহজ হবে। এহসান, কিছু বলার থাকলে বলো। না, আসলে বিশেষ কিছু বলার নাই। আজকে তো ভূমিকা যথেষ্টই হলো। তো আমরা এখন আগামী পর্বগুলোতে ওই যে আপনারা যেটা বললেন, যে সবাই যদি তাদের প্রশ্নগুলো বা মন্তব্যগুলো আগে ভাগে দেয় আমাদেরকে, তাহলে আমরা সেই নিয়ে জেনে কথা বলে প্রস্তুতি নিয়ে কথা বলার চেষ্টা করব এবং পরবর্তী পর্বগুলা ওইভাবে বিন্যস্ত করার চেষ্টা করব আর কি। অনেক ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করব আমাদের পুরো অনুষ্ঠানটিকে একটু প্রায়োগিক দিকেই বেশি জোরটা দিতে। সেই জন্যই চাইছিলাম আপনাদের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে ভাগ করে নিতেন, তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হতো। তবে সময় আছে, আরো 2 সপ্তাহ পরে আমরা ফিরবো। আমাদের পরবর্তী পর্ব 14 তারিখ। এর মধ্যে আপনারা নিজেরাও ভেবে রাখেন কোন কোন জায়গায় কি কি সমস্যায় পড়ি, কোথায় দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের নিজস্ব একটা পরিকল্পনা তো আছেই, আমরা নিজেরাও কিছু কিছু জিনিস ঠিক করে নেব, কোনগুলোর উপর আমরা জোর দেব, কোনগুলোর উপর আমরা প্রথমেই আলো ফেরার চেষ্টা করব। বাট তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের অংশগ্রহণ থাকে, তাহলে দুটো মিলে একে অপরের পরিপূরক হয়ে অনুষ্ঠানটি একটা পূর্ণ মাত্রা পাবে আর কি। তো আশা করি আজকে আপনারা উপকৃত হয়েছেন, অন্তত বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করছি আমাদের সবটুকু দিয়ে এটিকে একটি ফলপ্রসূ, একটি কার্যকর ভাষা বিষয়ক অনুষ্ঠানের রূপ দিতে। তো সামনের দিনগুলোতে আমাদের সঙ্গে থাকুন, আমরা ধীরে ধীরে এটিকে তার একটা যৌক্তিক পরিণতি নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। তো ততদিন ভালো থাকবেন। দেখা হবে আবারও 14ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 7টায় এই জীবনের যত মধুর ভুলগুলিকে নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।